আমরা আজকে পড়বো কি যে তোমার গ্যাসের আচরণ, তাই তো, বিহেভিয়ার অফ গ্যাস। গ্যাস বলতে আমরা নর্মালি কি বুঝি? গ্যাস মলিকুলের মধ্যে তাদের মলিকুলগুলোর দূরত্বটা বেশি হবে এবং আকর্ষণ বলটা মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা মানে সেইটা কি হবে তোমার কম হবে। সেই এই ধর্মটাকেই মানে এইটাকে দেখেই আমরা কি বলি যে এটা গ্যাস। তো গ্যাসের মেন কথাবার্তা যেটা আসছে যে গ্যাসীয় পদার্থের কি থাকে, কি কোনো নির্দিষ্ট কি আকার থাকে? থাকে না। আগে আমরা গ্যাস সম্বন্ধে কিছুটা আলোচনা করবো যে হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না। যে পাত্রের মধ্যে রাখা হয় মানে যেই কন্টেনারের মধ্যে রাখা হয় সেই কন্টেনারই আয়তন বা তোমার সেই কন্টেনারই ওজন নেই, বলছে যে সেই আকার নেই। বলছে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আয়তন ধারণ করে। গ্যাসের অণুগুলোর এই ধরনের ছড়িয়ে পড়ার প্রবণতাকে প্রসারণশীলতা বলে। তার মানে দেখ, গ্যাসের অণুগুলোর মধ্যে কি হচ্ছে কি তোমার আকর্ষণ বল খুব কম। তার মানে কি হচ্ছে, তুমি যেই কন্টেনারের মধ্যে রাখছো সেই পাত্রে ছড়িয়ে পড়ছে। যেমন ধরো তুমি হচ্ছে কি বলে, গ্যাস যদি কোনো জায়গা থেকে লিক হতে থাকে চতুর্দিকেই ওর গ্যাসের স্মেলটা পাওয়া যায়, যদি ধরো গ্যাসের ওভেন লিক হতে থাকে। বা আবার ধরো আমরা এখানে কি বলছি যে গ্যাসের অণুগুলো এই যে আকর্ষণ বল কম হওয়ার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এটাকে কি বলছে? গ্যাসের প্রসারণশীলতা। এবার প্রসারণশীলতা কি বলছে সেই অনুসারে বলছে যে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান মানে আন্তরাণবিক দূরত্ব, যেটা আমি ডিস্টেন্স বলছি, দূরত্বটা কি বেশি থাকছে এবং এদের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম থাকে, ফলে গ্যাসের অণুগুলো সবসময় কি থাকে? ছড়িয়ে পড়তে থাকে। তার মানে আমি গ্যাসের প্রপার্টিজের প্রথমে যেটা বললাম যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল মানে আন্তরাণবিক আকর্ষণ বল হচ্ছে তোমার খুব কম, দূরত্বটা খুব বেশি। তার ফলে কি হয়ে যাচ্ছে? গ্যাস চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়াটাকে কি বলা হচ্ছে? প্রসারণশীলতা। আবার বলছে যে এরা সর্বদা গতিশীল থাকে, গ্যাসের এই ধর্মকে প্রসারণশীলতা বলে। অর্থাৎ প্রসারণশীলতা হলো গ্যাসের অণুর আয়তন বৃদ্ধির প্রবণতা, অথবা চাপ প্রয়োগ করলে উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন সংকোচন হয়, একে সংকোচনশীলতা বলে। মানে তুমি যেমন ধরো প্রেসার দিয়ে গ্যাসের অণুগুলোর মধ্যে দূরত্বটা কি আছে? বেশি আছে। যখনই তুমি প্রেসার দিচ্ছ গ্যাসের অণুগুলো কি হয়ে যাচ্ছে? কম্প্রেস হয়ে যাচ্ছে, মানে যেটাকে সংকোচনশীলতা বলা হচ্ছে। ঠিক আছে, মানে তুমি দেখবে যে সিলিন্ডারের মধ্যে, গ্যাস সিলিন্ডারের মধ্যে দেখবে গ্যাসটা লিকুইড ফরম্যাটে রয়েছে। আমরা বলছি এটাকে গ্যাস, কিন্তু রয়েছে লিকুইড ফরম্যাটে, কারণ ওখানে হাই প্রেসার ক্রিয়েট করে অণুগুলোকে তোমার লিকুইড করে রাখা হয়েছে। যেই তুমি প্রেসারটা ছেড়ে দেবে ওইটা আবার গ্যাসিয়াস স্টেটে চলে যাবে। তো সেই জন্যই কি বলা হচ্ছে যে গ্যাসে প্রেসার প্রয়োগ করলে মানে চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলোর মধ্যে দূরত্বটা কমতে থাকে, ফলে গ্যাসের স্টেট চেঞ্জ হয়ে যায়, মানে লিকুইড স্টেটে চলে যায়। সেই জন্যই এখানে কি বলছে যে চাপ প্রয়োগ করলে আর উষ্ণতা হ্রাস করলে গ্যাসের সংকোচন হয়, একে সংকোচনশীলতা বলা হয়। এরপরে কি বলছে দেখো, যে গ্যাসকে যে পাত্রে রাখা হয় অণুগুলো সেই পাত্রের দেওয়ালে লম্বভাবে ধাক্কা দেয়, অর্থাৎ বল প্রয়োগ করে, একে গ্যাসের চাপ বলা হয়। আর গ্যাসের ভর আছে, সমস্ত গ্যাসের ভৌত ধর্ম একই রকমের হয় এবং কঠিন তরলের তুলনায় গ্যাসীয় পদার্থের ঘনত্ব অনেক কম। এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যটা গেল। এরপরে কি বলছে তোমার, যে গ্যাসের চাপ, আমরা আস্তে আস্তে বয়েল সূত্র, চার্লসের সূত্র এগুলোতে চলে যাব। ঠিক আছে, যে গ্যাসের চাপ কি বলছে, যে চাপ আমরা বলতে কি বুঝি? একক ক্ষেত্রফলের উপর যেই বলটা প্রয়োগ করা হয়। বলছে আবদ্ধ পাত্রে থাকা মানে এই যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, মানে আমরা এটাকেই চাপ বলি। যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলছি? চাপ বলছি। এবার সেটা গ্যাসের ক্ষেত্রে হলে সেটা গ্যাসের চাপ হয়ে যাচ্ছে। বলছে আবদ্ধ পাত্রে থাকা গ্যাসীয় পদার্থের পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর যে বল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসীয় পদার্থের চাপ বলা হয়। তার মানে গ্যাসীয় পদার্থের চাপে তুমি কি বলবে? যে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হচ্ছে মানে লম্বভাবে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে আমরা চাপ বলছি। সেটা গ্যাসের ক্ষেত্রে হলে সেটা হয়ে যাচ্ছে গ্যাসীয় পদার্থের বা গ্যাসের চাপ। ঠিক আছে, মানে আবদ্ধ পাত্র হতে হবে, তবে সেটা হচ্ছে তোমার গ্যাসের চাপ হবে। তার মানে চাপ ইকুয়ালস টু, আমি এখানে কি বলতে পারি? চাপ ইকুয়ালস টু প্রযুক্ত বল, মানে আমরা এখানে চাপ পি ইকুয়ালস টু কি লিখছি? প্রযুক্ত বল। প্রযুক্ত বলকে আমরা কি বলি? এফ দিয়ে ডিনোট করি বাই এরিয়া ক্ষেত্রফল। তার মানে চাপের একক কত হবে? এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে?
এসআই পদ্ধতিতে চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে তোমার বলতে পারবে? হচ্ছে তোমার বলের একক কি নিউটন, আর হচ্ছে তোমার ক্ষেত্রফলের একক কি বর্গ সেন্টিমিটার বর্গমিটার। তার মানে আমরা এখানে কি লিখবো নিউটন, নিউটন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটারই হচ্ছে তোমার গ্যাসের চাপ, চাপের একক এসআই পদ্ধতিতে। এটাকে আমরা কি বলছি পাস্কেল, তাই তো? এটাকে কি বলছি পাস্কেল, যেটাকে পিএ দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, কোন জায়গায় দেখবে নিউটন পার বর্গমিটার বা নিউটন পার মিটার স্কয়ার লেখা রয়েছে বা পাস্কেল লেখা রয়েছে, পিএ লেখা রয়েছে। আবার দেখবে সিজিএস পদ্ধতিতে, এটা গেল এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে গ্যাসের একক গ্যাসের চাপের একক কি হবে তোমার ডাইন বর্গ সেন্টিমিটার, ডাইন পার বর্গ সেন্টিমিটার। মানে এরকম লিখবে ডাইন পার মিটার স্কয়ার না সেন্টিমিটার স্কয়ার, যেহেতু সিজিএস এ বলছি। তার মানে গ্যাসের চাপ ক্লিয়ার হলো না? হলো না। আর একটা বলা হয় কি বার ইউনিট দিয়ে বলা হয়, বলছে 45 ডিগ্রি অক্ষাংশে অর্থাৎ অক্ষাংশ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভের ওপর চাপকে অ্যাটমসফেরিক বা এটিএম বলা হয়। চাপের মাত্রা এখানে বলেছে তোমার এম এল ইনভার্স টি ইনভার্স। চাপের এককের সমান পাস্কেল ইকুয়ালস টু কি হয় এই পয়েন্টগুলো মনে রাখবে। 1 পাস্কেল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 1 পাস্কেল ইকুয়ালস টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। 1 বার ইকুয়ালস টু তোমার 10 টু দি পাওয়ার 6 ডাইন সেন্টিমিটার স্কয়ার, মানে 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। আর 1 টর ইকুয়ালস টু হচ্ছে তোমার 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ, মানে 133.3। আর 1 এটিএম ইকুয়ালস টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই চাপের এককের যেটা গুলো দেওয়া হচ্ছে এইটা ভালো করে পড়ে রাখবে, এখানটা ভালো করে একবার দেখে নাও। নেক্সট বলছে যে এখানে তোমার বইয়েতে দেখবে যে গ্যাসের চাপের আর একটা বলেছে যে মনোমিটার যন্ত্রের সাহায্যে কিভাবে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করা যায় যখন আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা বেশি। মানে মনোমিটার যন্ত্রের সাহায্যে এখানে এই স্টেটমেন্টটা এখান থেকে যে ফর্মুলাটা আসে সেই ফর্মুলাটা জানো তো? মনোমিটার যন্ত্রে অসম বাহু বিশিষ্ট একটি ইউ আকৃতির নল থাকে, এবার ওই নলটি তরল হিসাবে সাধারণত পারদ নেওয়া হয়। মানে এই জায়গায় তুমি কি নিয়েছো পারদ নিয়েছো। ধরো আমি একবারে ডাইরেক্ট ছবিটাকে ড্র করে দিচ্ছি যে আমার এই জায়গাতে কি রয়েছে পারদ আছে, ঠিক আছে? মানে আমি মেইন ছবিটা একবারে ড্র করছি। বলছে যে নলটিতে কি থাকছে সাধারণত পারদ থাকছে। বলছে স্বাভাবিক অবস্থায় দুই বাহুতে পারদের লেভেল কি একই উচ্চতা থাকছে। আমি এখানে কোনো প্রেসার প্রয়োগ করিনি বা কিছু করিনি, নর্মাল অবস্থায় এই পারদের যে তলগুলো কি থাকছে সমান থাকছে, মানে একই উচ্চতায় থাকছে। বলছে যে দুই বাহুতে পারদের লেভেল একই উচ্চতায় থাকে। তারপরে বলছে যে এই অবস্থায় বায়ু বা গ্যাসের চাপ প্রয়োগ করলে, তুমি চাপ প্রয়োগ করলে কি হবে, এখানে একটা স্টপ কক আছে, ঠিক আছে? এই জায়গাটা একটা স্টপ কক লাগানো আছে বা চাপ প্রয়োগ করা হলো, মানে এবার আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপের পরিমাণ কত হবে তা মানে ইউ আকৃতির নলের ছোট বাহুর সঙ্গে বাহু যুক্ত করা হয়, ফলে ছোট বাহুতে পারদের ওপর গ্যাসের চাপ সমান হবে। এবার বলছে যে আবদ্ধ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হলে মনোমিটারের ডান দিকের খোলা বাহুতে পারদের লেভেল বাম বাহুর তুলনায় উঁচুতে থাকবে। মনে করি যে দুই বাহুতে উচ্চতার পার্থক্য H1, মানে এইটাকে বলা হচ্ছে তোমার এই লেভেলটাকে এখানে সমান দেখানো হচ্ছে, তো এইটা হচ্ছে তোমার H1। মানে বুঝতে পারলে কথাটা, যে আমি এই অবস্থায় রাখা রয়েছে নর্মাল অবস্থায় রাখার পরে তুমি করছো কি আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপের পরিমাণ কত হবে সেই পাত্রের সঙ্গে ইউ নলের গ্যাসটা কোথায় রয়েছে এতে, ঠিক আছে? আবদ্ধ পাত্র, মানে তুমি এখানে স্টপ কক দিয়ে সব বন্ধ করে দিয়েছো, মানে আবদ্ধ পাত্রে এবার গ্যাসের চাপটা কত হবে সেইটা কিভাবে নির্ণয় করব, যে এই যে অসম বাহু বিশিষ্ট ইউ নলটা আছে এর উচ্চতার উপর বেস করে। বলছে ফলে
ছোট বাহুতে পারদের ওপর চাপ গ্যাসের ওপরের চাপ গ্যাসের চাপের সমান হবে এবং আবদ্ধ বায়ুর বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হবে। বেশি হলে মনোমিটারের ডান দিকের খোলা বাহুতে, মানে যেই বাহুটা খোলা ছিল এটা ডান দিকেরটা, ঠিক আছে, খোলা বাহুতে কি হবে, পারদের উচ্চতা কত হবে সেটা H1, মানে লেভেলটা এরকম ছিল, পারদটা এরকম উপরে উঠে যাচ্ছে যখন তুমি গ্যাসের চাপ প্রয়োগ করছো। বলছে এবার ডান বাহুতে বি বিন্দু, মানে এই যে এটাকে আমি এখানে নামগুলো দিয়ে দিই, এটা এ, এটা বি, তাহলে বি বিন্দুতে কি হবে, পারদের উপরিতলের অবস্থিত এ বিন্দুর সঙ্গে একই অনুভূমিক তলে আছে এবং স্থির তরলে কোনো অনুভূমিক তলের উপর যে কোনো বিন্দুতে চাপ সমান হয়, তাই এ এবং বি বিন্দুতে চাপ সমান হবে এবং এ বিন্দুতে চাপ বলতে আবদ্ধ বায়ুর চাপ, মানে এখানে যে আবদ্ধ গ্যাসটা ছিল বা বায়ুটা ছিল তার চাপটাই হচ্ছে এ বিন্দুতে, সেইটাই বেড়ে এরকম এসেছে। যেহেতু ইউ আকৃতির নল, তার মানে আমি এখানে বলবো যে আবদ্ধ বায়ুর চাপ কত, আমরা এখানে লিখবো, দেখবো নোটের মধ্যে লিখে দিয়ে আছে, আবদ্ধ বায়ুর চাপ হচ্ছে তোমার পি, ঠিক আছে, আবদ্ধ বায়ুর চাপ হচ্ছে পি। ওই স্থানে ওই মুহূর্তে বায়ুমণ্ডলীয় চাপ কত হবে, বায়ুমণ্ডলীয় চাপ ওই স্থানে ওই মুহূর্তে বায়ুমণ্ডলের চাপ কত হবে তোমার P0, মানে ওই স্থানে ওই মুহূর্তে বায়ুমণ্ডলের চাপ, তার মানে আমার টোটাল পিটা কত দাঁড়াচ্ছে, এই পিটা আবদ্ধ বায়ুর চাপ, তার মানে বায়ুমণ্ডলের চাপ আর ওই যে উচ্চতাটা বেড়েছে মানে P0 প্লাস H1, তাই তো, এইটা বেড়েছে, এত উচ্চতায় পারদ স্তম্ভের চাপ, H1 উচ্চতাতে পারদ স্তম্ভের চাপ, যেটা উচ্চতায়, উচ্চতায় পারদ স্তম্ভের চাপ, পারদ স্তম্ভের চাপ, ঠিক আছে, তার মানে P0 H1 উচ্চতাতে কি হবে, তাহলে H পারদ স্তম্ভের চাপ কি হয়, ঘনত্ব D আর অভিকর্ষজ ত্বরণ, মানে উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, মানে ডিটা কি এখানে পারদের ঘনত্ব, ডিটা হচ্ছে তোমার পারদের ঘনত্ব, আর হচ্ছে তোমার জিটা কি অভিকর্ষজ ত্বরণ, তাই তো, জি হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, বুঝতে পারলে? তো এই ফর্মুলাটার কথাই আমি বলছিলাম যে যদি যখন বায়ুর চাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা বেশি হবে তখন এইটা হবে, আর যদি বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা কম হয় তখন উল্টোটা হবে, মানে মাইনাস হবে, ঠিক আছে, মানে একই টাইপেরই হবে, দেখবে নোটের মধ্যে স্টেটমেন্ট আকারে দেওয়া রয়েছে, ঠিক আছে, নোটের মধ্যে স্টেটমেন্ট আকারে তোমার দেওয়া রয়েছে, দেখবে সেম একই ছবি। যখন এই দেখো আগের স্টেটমেন্টটাতে কি বলা ছিল, যখন আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা বেশি হবে, এখানে কি বলছে, আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা কম হলে তখন ফর্মুলাটা তোমার গিয়ে দাঁড়াবে মাইনাস হয়ে যাবে, ওই জায়গাটা যেটা লিখছো দেখবে আমি নোটের মধ্যে এরকম ভাবে লিখেছি যে P0 মাইনাস H2DG, ঠিক আছে, মানে একই এই ফর্মুলাটাই আসছে, মানে উল্টোটা হবে, শুধু চাপ যখন কম হচ্ছে তখন মাইনাস হবে, কারণ এইটা করে রাখতে বলছি এই কারণে এই কোশ্চেনটা দেয়, বুঝতে পারলে না, বুঝতে পারলে না, ওই জন্যই করে রাখতে বলছি। এটা গেল, এরপরে আমরা চলে যাব হচ্ছে, মানে আমি আর বেশি কিছু বললাম না, এবার প্রমাণ চাপ যাব। প্রমাণ চাপ কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পারদ স্তম্ভের চাপকেই কি বলা হয়, প্রমাণ চাপ বলা হয়। প্রমাণ চাপ কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। আচ্ছা, প্রমাণ চাপের ক্যালকুলেশনটা জানো? প্রমাণ চাপ যদি আমরা বলতে চাই, আমরা এইমাত্র পড়লাম যে প্রমাণ চাপের যেই ব্যাপারটা, এক সেকেন্ড, ওই যে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, প্রমাণ চাপ যেই নির্ণয় করাটা, আমরা যেটা নির্ণয় করি যে ব্যারোমিটারে
পারস্তম্ভের 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপই হলো কি, আমার এখানে যে স্টেটমেন্টটা বলেছে সেই স্টেটমেন্ট অনুসারে যদি যাই, যে আমাকে বলছে যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকেই আমরা কি বলছি, প্রমাণ চাপ। দেখো দেখো এখানে উষ্ণতাটাও বলতে হবে, কত ডিগ্রি অক্ষাংশ আছে সেটাও বলতে হবে, এবং কত সেন্টিমিটার পারস্তম্ভের চাপটা হচ্ছে সেটাও বলতে হবে। তুমি কি বলবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকেই আমরা কি বলবো, প্রমাণ চাপ। তার মানে আমরা এখানে কি লিখবো, 76 সেন্টিমিটার চাপ প্রমাণ চাপ ইকুয়ালস টু, আমরা তাহলে কি লিখছি, প্রমাণ চাপ ইকুয়ালস টু 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পারস্তম্ভের চাপই হচ্ছে তোমার এইটা। এবার 76 সেন্টিমিটার এইমাত্র লিখেছিলাম এইচ ডিজি বা এইচ রো জি, তার মানে আমরা এখানে লিখবো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তার মানে পারস্তম্ভের উচ্চতা, এখানে এরপরের লাইনটা এরকম ভাবে লিখবে, পারস্তম্ভের উচ্চতা ইনটু হচ্ছে তোমার পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব, আর হচ্ছে কি হবে, অভিকর্ষজ ত্বরণ ইনটু অভিকর্ষজ ত্বরণ। তো এইটা গেল, তার মানে পারস্তম্ভের উচ্চতা কত ছিল, 76 সেন্টিমিটার, পারদের ঘনত্ব কত, 13.6, আর অভিকর্ষজ ত্বরণ কত হবে, আমি যদি সিজিএস এ করি তাহলে 980, তার মানে আমার ইউনিটটা কি দাঁড়াচ্ছে, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটা আমার এর ইউনিটটা দাঁড়াচ্ছে। তার মানে আমি এটাকে মাল্টিপ্লাই করার পরে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এইটা দাঁড়াচ্ছে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট কিন্তু, মানে তোমাকে হয়তো ডাইরেক্ট এটা ক্যালকুলেট করতে দেবে না, কিন্তু তোমাকে হচ্ছে কি বলে, কোন অঙ্কের মধ্যে এটাকে করতে হবে, বোঝা গেল। এরপরে কি আসছে দেখো, এরপরে আসছে তোমার বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা আগেও পড়েছি, মানে ধরো ক্লাস 9-এ মনে হচ্ছে পড়েছিল হালকা, না একদম লিখে লিখে পড়বে কিন্তু, মানে এই না যে আমি পড়ে ফেললাম আমার মনে থেকে যাবে, দেখবে মনে থাকবে না। বয়েলের সূত্র হেডিং করবে, খাতায় লিখবে, স্থির উষ্ণতায়, মানে কি কি থাকছে, উষ্ণতা স্থির থাকছে, আর কি থাকছে, নির্দিষ্ট ভর, তার মানে ওর ওজনটাও স্থির থাকছে। কোন গ্যাসের আয়তন, মানে কি বলছি, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটাই তো বলছি। তার মানে আমার কি কি স্থির আছে, তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, আর এর ভরটা বা এনটা, এখানে নাম্বার অফ মোলস হয়, ঠিক আছে, এনটা স্থির থাকছে। তার মানে আমরা যদি এর গাণিতিক রূপে যাই, যদি কোনো গ্যাসের আয়তন ভি হয়, ওই গ্যাসের চাপ যদি পি হয়, উষ্ণতা আর এন মানে ভর এমটা যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে আমরা কি বলবো, যে আয়তন ডাইরেক্ট এই প্রপোর্শনাল টু 1/p, মানে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, মানে ব্যস্তানুপাতিক হচ্ছে। তখন আমরা এটাকে কি বলছি, ভি ইকুয়ালস টু তোমার কে বাই পি, মানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হচ্ছে, কেটা কি ধ্রুবক, এটাকেই আমরা কি বলছি, কনস্ট্যান্ট বলছি। তার মানে আমরা কি দেখলাম, ভি বাড়লে পিটা কি হবে, কমবে। আমি যদি ভলিউমের সাথে মানে প্রেসার আর ভলিউমের যদি গ্রাফটা ড্র করি, তাহলে কি দাঁড়াবে, আমরা কি দেখতে পাচ্ছি যে ভলিউম ইনক্রিজ হলে প্রেসারটা কমে যাচ্ছে, তার মানে আমার যদি প্রেসারটা বাড়তে থাকে তাহলে গ্রাফটা ঠিক এরকম হবে, এই গ্রাফটাও আসে, কি দাঁড়াচ্ছে, এটা বয়েলের সূত্র থেকে তুমি এই গ্রাফটা পাচ্ছ, মানে সমপরাবৃত্ত হচ্ছে, এটার নাম কি তোমার সমপরাবৃত্ত, কারণ এইগুলো দিয়ে এমসিকিউ কোশ্চেন দেয়, ওই জন্য নামগুলো মনে রাখতে হবে, সমপরাবৃত্ত হচ্ছে। তার মানে আমার এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, যদি আমি এর ইকুয়েশনে লিখি, তার মানে P1 V1 ইকুয়ালস টু P2 V2, যতগুলো গ্যাস থাকবে ইকুয়ালস টু ধ্রুবক, মানে আমাকে ফর্মুলা আকারে কি মনে রাখতে হবে, P
P1 V1 ইকুয়ালস টু P2 V2। যে বলছে এসটিপি তে নিজে করতে হবে, কিন্তু এসটিপি তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হচ্ছে তোমার 52 মিটার কিউব, ঠিক আছে, হলে মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, মানে উষ্ণতাটা স্থির, অপরিবর্তিত উষ্ণতায় 104 মিলিমিটার অফ সেন্টিমিটার অফ এইচ জি চাপে গ্যাসটির আয়তন কত হবে? চাপে, তুমি খাতায় করো গ্যাসটির, কারণ এটা নোটের মধ্যে মনে হচ্ছে না, গ্যাসটির আয়তন কত হবে? প্রাথমিক চাপ এরকম ভাবে লিখবে, প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু তোমার কত বেরিয়েছে? 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার আছে এখানে, ঠিক আছে, তোমাকেও কিন্তু এখানে 52 মিটার আছে, তাহলে 76 সেন্টিমিটার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটা এইচ জি গেল। আর হচ্ছে তোমার প্রাথমিক আয়তন যেটা ছিল তোমার V1 হচ্ছে 52 মিটার কিউব, তাহলে এইটা গেল। এরপরে গ্যাসটির অন্তিম চাপ কত এরকম ভাবে লিখতে হবে, অন্তিম চাপ হচ্ছে V2 ইকুয়ালস টু, অন্তিম চাপটা 104 সেন্টিমিটার এইচ জি, আর অন্তিম আয়তন V2টা হচ্ছে তোমার কোশ্চেন মার্ক, তার মানে এখানে P1 V1 ইকুয়ালস টু P2 V2, তার মানে V2 ইকুয়ালস টু হচ্ছে তোমার P1 V1 বাই হচ্ছে তোমার P2। এবার ভ্যালুগুলো পুট করছো, তার মানে আমার এখানে পড়ে থাকছে P1টা হচ্ছে, এখানে ইউনিটের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ ইউনিটটা তোমার এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। 76 সেন্টিমিটার বাই 52 ইন্টু 52 বাই 104, এটা ক্যালকুলেট করে কত এসছে? 38 মিটার কিউব। তো এই ফর্মুলার উপর বেস করেই তোমাকে অঙ্ক দেবে। এবার দেখো চার্লসের সূত্রতে চলে যাব। চার্লসের সূত্রতে কি বলছে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন, এই ডেফিনেশনটা মনে রাখতে হবে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ হয়। এর গাণিতিক রূপটা কি বলছে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে, ধরো 0 নির্দিষ্ট চাপে বলেছে, তার মানে তুমি এখানে লিখছো যে নির্দিষ্ট চাপে কি হবে, নির্দিষ্ট চাপ যদি স্থির থাকে, নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে যে কোনো, তুমি মানে এখানটা ভালো করে দেখবে কিন্তু, নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যাবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, আমি যদি ভি ধরি, গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে তোমার V0, ঠিক আছে, গ্যাসের আয়তনটা হয়ে যাচ্ছে V0 ml। তার মানে ওই চাপে, মানে এখানে কি বলেছে দেখো, ওই নির্দিষ্ট স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এবার চার্লসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমি 0 ডিগ্রিতে ছিল V0,
এবার আমি সেটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছি, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড লিখছি। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে তাহলে গ্যাসের আয়তন কত হবে? বাড়ালে গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে তোমার কত বাড়বে বলছে, যে তোমার 1/273 অংশ বাড়বে। তার মানে আমার এক্ষেত্রে বৃদ্ধিটা কত পাবে, মানে যেটা ছিল তার সঙ্গে 1/273 অংশ মাল্টিপ্লাই হবে, তার মানে V0/273 ml, বা যে ইউনিট যেই লিখে ml লিখবে, ঠিক আছে। তার মানে এতটা বৃদ্ধি হলো, তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল গ্যাসের আয়তন V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বাড়ালে গ্যাসের আয়তন দাঁড়াচ্ছে মানে বৃদ্ধিটা যেটা হচ্ছে V0/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? গ্যাসটির আয়তন হয়ে যাবে তোমার, বুঝতে পারছো না? গ্যাসটির আয়তন আগে ছিল V0, তার সঙ্গে বৃদ্ধি হলো V0/273। তার মানে আমি এখান থেকে যদি V0টাকে কমন নিই তাহলে কি দাঁড়াবে আমার, এইটা দাঁড়াবে V0টাকে যদি কমন নিই তাহলে 1 + 1/273 এরকমই রাখো। এবার দেখো আমি কি করলাম, যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে 1 ডিগ্রি করলে এটা দাঁড়ালো 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তনের বৃদ্ধি, এটা এখানে বৃদ্ধিটা লেখো, বাড়ালে গ্যাসের আয়তনের বৃদ্ধি কত, আয়তন কতটা বাড়বে? গ্যাসের আয়তন বাড়বে হচ্ছে তোমার × 2 হবে, হ্যাঁ কি না? এইটা ছিল V0/273, তার মানে তুমি এখানে লিখবে 2 × V0/273, এত ml বৃদ্ধি পাচ্ছে। তার মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? গ্যাসটির আয়তন তোমার V0 ছিল প্রথমে, বৃদ্ধি হয়েছে কত? 2 × V0/273। আবার এখান থেকে তুমি যদি V0 কমন নিয়ে নাও তাহলে কি দাঁড়াচ্ছে 1 + 2/273 এত ml, এটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে। ঠিক একই ভাবে তুমি যদি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি মানে বৃদ্ধি করো, সেই ইকুয়েশনটা একই হবে। এবার যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, মানে কোথায় নিয়ে যাচ্ছি আমি, T ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন হয়ে যাবে, গ্যাসের আয়তন বাড়বে তোমার এখানে T ডিগ্রি সেন্টিগ্রেড × V0/273, এইটা বাড়ছে। তার মানে আমার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে, গ্যাসটির আয়তন আগে ছিল V0, এখানটা হয়ে যাবে তোমার T ডিগ্রি সেন্টিগ্রেড V0/273। এখান থেকে তুমি V0টাকে কমন নিচ্ছ, তাহলে পড়ে থাকছে 1 + T ডিগ্রি সেন্টিগ্রেড/273। মানে আমি এখানে ফ্রেশ করে এখানে লিখে দিচ্ছি যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে দাঁড়াচ্ছে, উষ্ণতায় গ্যাসটির আয়তন হয়ে যাচ্ছে তোমার, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, আয়তন হবে তোমার V0 × 1 + 2 T ডিগ্রি সেন্টিগ্রেড/273। তো দেখো এখান থেকে আমরা বৃদ্ধির জন্য বললাম, তুমি যদি হ্রাস লেখো তাহলে মাইনাস হবে, হ্যাঁ কি না? এখান থেকে আমরা উষ্ণতার পরম স্কেল ক্যালকুলেট করব, মানে এই ফর্মুলাটা তুমি মনে রাখছো। এরপরে কি বলেছে দেখো, যে এরপরে হচ্ছে পরম শূন্য উষ্ণতা, যে ওই যে ফর্মুলাটা লিখলাম যে V0 মানে গ্যাসটির আয়তন যেটা V = যেটা লিখছি যে V0 × 1 + T ডিগ্রি সেন্টিগ্রেড/273, আমরা এখানে গ্যাসটির পরম
উষ্ণতা ক্যালকুলেট করবো। বলছে চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। মানে তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে আমাকে যদি জিজ্ঞেস করে, তুমি কি বলবে? চার্লসের সূত্র অনুসারে হচ্ছে মানে চার্লসে এখানে কি বলেছে দেখো, চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তুমিও সেই একই বলবে, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই উষ্ণতাটাকেই বলা হচ্ছে তোমার পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা মানে তোমার -273°C। ঠিক আছে, তাহলে এই যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান কিভাবে নির্ণয় করবে? আমরা কি জানি, 0°C উষ্ণতায়, মানে এখানে তার আগে লিখতে হবে স্থির চাপে। ঠিক আছে, স্থির চাপে 0°C উষ্ণতায় তোমার কি দাঁড়াচ্ছে? 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত? V0। উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে তোমার গ্যাসের আয়তন V0। এটা তুমি জানো, এটা লিখলে এবার আমাকে -273°C যেতে হবে। তার মানে আমার এবার যদি এইটাকেই T°C উষ্ণতাতে লিখি, T° উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে তোমার VT = V0। এইমাত্র যেটা করেছিলাম 1 + T°C/273, এইটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার T°C উষ্ণতা। এরপরে আমরা কততে নিয়ে যাব? -273°C উষ্ণতায়। মানে -273°C উষ্ণতাতে কি হয়ে যাবে? গ্যাসের আয়তনটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে গ্যাসের আয়তন যদি আমি এটাকে VT = 0 লিখি, তাহলে কি লিখবো? এখন যদি এরপরের লাইনে লিখছো, এখন VT = যদি 0 হয়, 0 হবে যদি তোমার V0 1 + T°C/273 = এটা 0 হয়। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? কারণ কি -273°C উষ্ণতাতে তোমার গ্যাসের আয়তনটা 0 হয়ে যাচ্ছে। আমরা এখানে আগে শূন্য দেখাচ্ছি, বা এরকম ভাবেও করতে পারি যে যেহেতু চার্লসের সূত্র অনুসারে বলছি, তার মানে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। সেই জন্য আমরা এখানে VT = আগে 0 লিখে ফেললাম। ঠিক আছে, কারণ -273°C উষ্ণতাতে এইটা হচ্ছে। তার মানে আমরা এখানে কি দেখাবো, যে যদি গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়, তাহলে আমার টিটা কত হবে, উষ্ণতাটা কত হবে, সেই উষ্ণতাটাকে ক্যালকুলেট করব। তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 1 + T°C/273 = 0। তাহলে 1টা এইদিকে গেলে তোমার হয়ে যাচ্ছে T°C/273 = -1। তাহলে T°C হয়ে যাচ্ছে তোমার -273। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? দেখো প্রুভ হয়ে গেছে যে আমাকে কেউ উল্টো করে ঘুরিয়ে দেখাতে পারে যে T°C এইটা হচ্ছে, তাহলে -273°C হলে তাহলে কি হবে? আর একটা প্রসেসে করা যায়, যদি এটা T°C উষ্ণতাতে হয়, এবার -273°C হলে কি হবে? -273°C হলে তাহলে তখন এখানে কি লিখছি, যে V হয়ে যাচ্ছে তোমার আয়তনটা -273। দাঁড়াও এক সেকেন্ড, আমি এটাকে নেক্সট পেজে করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি বলছি, আমরা ফর্মুলাটা কি জানি? VT = V0 × 1 + T°C/273। এবার এই টেম্পারেচারটাকে আমি কি বলছি? -273°C উষ্ণতায় গ্যাসের হচ্ছে -273°C তোমার কি হয়ে যাচ্ছে? গ্যাসের আয়তনটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে -273°C উষ্ণতায়। তার মানে আমরা এখানে লিখবো -273°C উষ্ণতাতে কি হবে? তার মানে V0 এখানটা 1, এখানটা প্লাস, এখানটা -273/273। তার মানে কি দেখতে পাচ্ছি, যে V0 1 এর 273 কেটে গেলে এখানে পড়ে থাকছে -1। দেখো এখানে V0 এটা কেটে গেলে তোমার 0 হয়ে যাচ্ছে। তার মানে এই যে V -273টা 0 হয়ে গেল। কেউ এইভাবেও প্রুভ করে দেখাতে পারে, মানে এই যে লাইনটা লিখেছি, এই দুটো লাইন, তিনটে লাইন লিখেও দেখাতে পারে যে
হচ্ছে তোমার এখানে এইটা লিখলে 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন V0, T°C উষ্ণতায় গ্যাসের আয়তন VT, VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T°C/273। এবারে এই প্রসেসটা না করে আমি এখানে দেখো VT ইকুয়ালস টু 0 হবে যদি T°C-টা -273 হয়। আমি পরের এইটাতে প্রমাণ করছি যে -273 হলে আয়তনটা 0 হয়ে যাচ্ছে। দুটো প্রমাণ দুরকম ভাবে বলা হচ্ছে। একটা হচ্ছে আমরা আয়তনটাকে ধরে নিয়ে টেম্পারেচারটাকে দেখাচ্ছি কত হচ্ছে, আর একবার টেম্পারেচারটা -273 ধরে নিয়ে আয়তনটা 0 হয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছি। বোঝা গেল না? বোঝা গেল না? মানে হ্যাঁ, পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? তোমার কথা অনুসারে, যেটা চার্লসের সূত্র অনুসারে, পরম শূন্য উষ্ণতার যে ধারণা পাওয়া যায় তা গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন, চাপ, অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভরশীল না। তার মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়। বলছে এর চেয়ে কম উষ্ণতা বাস্তবে সম্ভব না। -273°C উষ্ণতা বাস্তবে পাওয়া মানে এর থেকে কম আর সম্ভব না। সেই জন্যই কি বলছে, পরম শূন্য উষ্ণতার ধারণা অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং সর্বজনীন। সেই জন্য পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়। কি লিখবে, যে চার্লসের সূত্র অনুসারে পরম শূন্য উষ্ণতায় যে ধারণা পাওয়া যায়, উষ্ণতার যে ধারণা পাওয়া যায় তা গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন ও বা চাপ বা অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভরশীল না। যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়। চার্লসের সূত্রটা বলছে এর চেয়ে কম উষ্ণতা মানে -273°C থেকে কম উষ্ণতা বাস্তবে সম্ভব না। তো কি বলছে, সেই জন্য পরম শূন্য উষ্ণতার ধারণা অনেক বেশি বিজ্ঞানসম্মত ও সর্বজনীন, তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আর একটা যেটা আমি প্রমাণের জন্য এটা এখানে রেখেছি, এখানে একটা ডেরিভেশন প্রমাণ হবে যে চার্লসের সূত্র অনুসারে যে পরম স্কেলে চার্লসের সূত্রটি নির্ণয় কর। এই যে বলছে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র কি বলছে দেখো এখানে লিখে রেখেছি, যেটা মনে করি স্থির চাপে 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V0 এবং T1°C উষ্ণতায় গ্যাসের আয়তন V1 আর T2°C উষ্ণতায় গ্যাসের আয়তন V2। তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা এখানে কি লিখতে পারি, চার্লসের সূত্র অনুসারে কি লিখবো, সূত্র অনুসারে আমরা এখানে কি লিখবো, VT ইকুয়ালস টু মানে V1 ইকুয়ালস টু কি লিখবো, V0 1 প্লাস টেম্পারেচারটা কি হবে, এখানে আমি T1 ধরবো, T1/273 এটা লিখবো। এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র অনুসারে এইটা লিখলে। এরপরে আমরা V2 ইকুয়ালস টু কত লিখবো, বা এইটাকে এখানে একটা কাজ করতে পারি, V0 আর 273 লসাগু করে 273 প্লাস T1°C। আমরা কি জানি যে সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 273 অ্যাড করতে হয়। মানে আমরা এখানে আগের লাইনে যেটা এখানে বলছিলাম যে সেন্টিগ্রেড থেকে মানে ধরো 0°C মানে কি বলা হচ্ছে, 0°C প্লাস 273 কেলভিনে কনভার্টটা এটা হয়, হ্যাঁ কি না? এত কেলভিনে কনভার্ট করতে গেলে মানে 273 অ্যাড করতে হয়। মানে সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 273 অ্যাড করতে হবে। মানে যদি তোমার 0°C বলে সেটাই কেলভিনে কত, 273 কেলভিন। আবার যদি 1°C বলে সেটা হয়ে যাবে 274 কেলভিন, বা 30°C হলে সেটা কত হয়ে যাবে, 273 প্লাস 30 মানে 300 কেলভিন। মানে কেলভিনে কনভার্ট করতে হলে তোমাকে এইভাবেই করতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? তো সেইটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করব, যে 273 প্লাস T°C মানে কি লিখবো, এটা এখানে V0 ক্যাপিটাল টি কে, কে মিনস এখানে কেলভিন না, টি মানে কেলভিনের টেম্পারেচারটাকে ডিনোট করা হচ্ছে। তার মানে এখানে হয়ে যাচ্ছে V0 ইন্টু 273। বুঝতে পারলে এই লাইনটা না, 273 প্লাস T°C সেইটাকেই আমরা লিখছি টি কে, হ্যাঁ কি না? তার মানে এটা T1 লেখো, তাহলে সবচেয়ে সুবিধা হবে যেহেতু টেম্পারেচার ধরে। এবার V2 এর ক্ষেত্রে দেখবো, তার মানে V2 ইকুয়ালস টু লিখছি আমরা V0 1 প্লাস T2/273। তাহলে এইটাকে লিখছি আমরা V0 273 প্লাস T2/273। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার
এখানে এটাকে ডিগ্রি সেন্টিগ্রেড লিখবে, এটা এখানে V0 T2K বাই 273। এবার আমরা কি করব, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এ একটা ইকুয়েশন, এ একটা ইকুয়েশন। তাহলে দুটো ইকুয়েশনকে যদি আমি ডিভাইড করে দিই, মানে ভাগ করে দিই, মানে V2 বাই যদি V1 করে দিই, বা V1 বাই, মানে আমরা এখানে নেক্সট করছি ইকুয়েশন 1 ডিভাইড ইকুয়েশন 2, তার মানে V1 বাই V2, V1 বাই V2 করলে কি দাঁড়াচ্ছে, দেখো V1 টা পেয়েছি আমরা V0 T1K বাই 273, আর V2 টা পেয়েছি তোমার এটা এখানে V0 T2K বাই 273। এটাকে ঘুরিয়ে যদি লিখি আমরা এরকম ভাবে, এখানে V0 T1K আর এখানে 273, 273টা উপরে যাচ্ছে, 273 বাই এখানে V0 T2K, তার মানে আমার এখানে 273, 273 V0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে T1 বাই T2, কেটাকে আর লিখলাম না। এখানে V1 বাই V2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার T1 বাই T2, তার মানে অ্যাকচুয়ালি এখানে দাঁড়াচ্ছে এখানে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। এটাই চার্লসের সূত্রের সমীকরণ। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে V1 V বাই টা কি হয়ে যাচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে চার্লসের সূত্রের আরেকটা ডেফিনেশন আছে, V প্রপোর্শনাল টু T, মানে উষ্ণতা ও চাপ, মানে চাপ ও স্থির চাপে, তার মানে আমার এখানে ডেফিনেশনটা কি আসবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতায় তার আয়তনের কি হয়ে যাচ্ছে, সমানুপাতিক হয়ে যাচ্ছে। উষ্ণতার সঙ্গে কি হয়ে যাচ্ছে, আয়তনটা সমানুপাতিক হয়ে যাচ্ছে, মানে উষ্ণতা বাড়লে আয়তনও বাড়বে। মানে দেখো বয়েল সূত্র অনুসারে কি ছিল, যে P1 V1 ইকুয়ালস টু P2 V2, যেখানে তোমার উষ্ণতা ও গ্যাসের ভর কি ছিল, ধ্রুবক ছিল। চার্লসের সূত্র অনুসারে দাঁড়াচ্ছে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, যেখানে চাপটা, মানে গ্যাসের চাপ ও গ্যাসের ভরটা কি ছিল, কনস্ট্যান্ট। দেখো অঙ্কটাতে কি বলেছে, যে আমি প্রথমে চার্লসের সূত্র বলছিলাম, তার আগে বয়েলের সূত্র বলেছি, যে এটা যে অঙ্কটা চার্লসের সূত্র থেকে হবে না তার প্রমাণ হচ্ছে যে কি দেওয়া রয়েছে এখানে, বলেছে অপরিবর্তিত উষ্ণতা অপরিবর্তিত বলেছে। মানে বয়েল সূত্রতে কি থাকে, তোমার উষ্ণতাটা কি থাকে, ধ্রুবক থাকে, আর চার্লসের সূত্রতে চাপটা মানে স্থির চাপ থাকে, চাপ প্রেসারটা তোমার ধ্রুবক থাকে। তো সেই অনুসারে আমার এখানে গিভেন কি দেওয়া রয়েছে, আমরা কি লিখবো, প্রাথমিক চাপ, তাই তো, প্রাথমিক এরকম ভাবে লিখবো, প্রাথমিক চাপ যেটা দেওয়া রয়েছে আগে P1 ইকুয়ালস টু 95 সেন্টিমিটার অফ Hg, ঠিক আছে, এইটা দেওয়া রয়েছে পারস্তম্ভের চাপ। আর প্রাথমিক আয়তন কত দেওয়া আছে, প্রাথমিক আয়তন V1 ইকুয়ালস টু এখানে 0.8 লিটার বলা আছে, এটা তোমার গিভেন দেওয়া আছে। এবার বলছে যে উষ্ণতাটা কি আছে তোমার কনস্ট্যান্ট থাকছে, উষ্ণতা অপরিবর্তিত বলেছে, অপরিবর্তিত বলেছে। তার মানে এটা তুমি লিখলে না লিখলেও চলে, তার মানে অন্তিম চাপ কত হবে, অন্তিম চাপ বলে দিয়েছে তোমার এখানে 76 সেন্টিমিটার Hg, আর অন্তিম এটা P2, আর অন্তিম আয়তনটা তোমার ক্যালকুলেট করতে বলেছে, V2 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি, এরকম ভাবে লিখতে হবে, কিন্তু নাহলে কেটে দেবে, মানে না লিখলেও চলে কিন্তু লিখে দিলে ভালো। বয়েলের সূত্র অনুসারে P1 V1 ইকুয়ালস টু P2 V2, আমাকে কোনটা ক্যালকুলেট করতে হবে, V2 ক্যালকুলেট করতে হবে। আগে V2টা একটা সাইডে করে নেওয়ার পরে ভ্যালু পুট করবে, তাহলে তোমার অঙ্কটা ইজি হয়ে যাবে, নালে ভুল হওয়ার চান্স বেশি থাকবে। তাহলে P1 হয়ে যাচ্ছে তোমার 95, আর V1 হয়ে যাচ্ছে তোমার 0.8, আর P2টা হয়ে যাচ্ছে তোমার 76 সেন্টিমিটার। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে 1 লিটার অ্যান্সার আসছে, তাই তো। আর একটা দেখো এখানে আমরা চার্লসের সূত্রতে কিছু জিনিস বলিনি, যেটা হচ্ছে তোমার চার্লসের সূত্রের যে গ্রাফ যেটা আসবে সেইটা আমার এখানে বলা হয়নি, ঠিক আছে, আমি ওর গ্রাফটা আমি বলবো, যে চার্লসের সূত্রের যে ডায়াগ্রাম গুলো আছে, যে ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসে, তো সেই
মানে ওই যে লেখচিত্রগুলো কিভাবে করতে হয় সেগুলো তো মোটামুটি জানা আছে আশা করছি। যে চার্লসের সূত্রের ভি ভার্সেস টি যেই গ্রাফটা, যে আমরা কি জানি এরকম ভাবে এটা টানা হয়, এইদিকে তোমার ভি থাকে আর এইদিকে তোমার টি থাকে, তাই তো? মানে টেম্পারেচারটা থাকে, উষ্ণতাটা। তার মানে এটা এইদিকে লিখছো, এটাকে সোজা করো, এইদিকে তোমার উষ্ণতাটা লিখছো, এইদিকে উষ্ণতা লিখে দাও, আর এদিকে আয়তন। ঠিক এরকম হয়। এটা হচ্ছে তোমার এই পয়েন্টটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই জায়গাটা হয়ে যাচ্ছে তোমার V0। এইটা হচ্ছে একটা ফর্মুলা। আর ভি মানে এই সূত্র অনুসারে আসছে। এছাড়াও আর একটা আসবে ভিটি, মানে এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। আর একটা ভি ভার্সেস টি যদি গ্রাফ হয় তখন আর 0 থেকে শুরু হবে না, তখন এখানটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে ভি ভার্সেস টি যে গ্রাফটা। আর এইটা দাঁড়াচ্ছে ভি ভার্সেস তোমার টি ডিগ্রি সেন্টিগ্রেড, তার ক্ষেত্রে এইটা বুঝতে পারলে। একটা হচ্ছে ভি ক্যাপিটাল টি হলে এরকম হবে, আর ভি স্মল টি হলে এরকম হবে। দুটোর পার্থক্য এই। প্রাথমিক চাপ দেয়া যেটা আছে, দেখো প্রাথমিক চাপ হচ্ছে তোমার 800, মানে যেটাকে P1 বলা হচ্ছে, 800 মিলিমিটার অফ এইচজি। এখানে কোশ্চেনটা কি বলেছে, যে কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার এইচজি চাপে কোনো গ্যাসে ও পদার্থের আয়তন, তার মানে প্রাথমিক আয়তন হচ্ছে তোমার V1 হচ্ছে 100 সিসি। ওই একই উষ্ণতায় কত চাপ হবে, মানে অন্তিম চাপ হচ্ছে তোমার P2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কোশ্চেন মার্ক, এটা ক্যালকুলেট করতে হবে। আর অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 75 সিসি। তার মানে চার্লসের সূত্র অনুসারে, এখানে কোনো না, বয়েলের সূত্র হবে, যেহেতু উষ্ণতাটা কনস্ট্যান্ট আছে, তাহলে বয়েলের সূত্র অনুসারে তোমার হবে হচ্ছে P1 V1 ইকুয়ালস টু P2 V2। আমাকে P2 টা ক্যালকুলেট করতে হবে, তাহলে P2 ইকুয়ালস টু P1 V1 বাই V2। P1 টা হয়ে যাচ্ছে তোমার 800, V1 টা হয়ে যাচ্ছে 100, আর V2 টা হয়ে যাচ্ছে তোমার 75। এটাকে ক্যালকুলেট করলে তোমার কত দাঁড়াবে, 1066.67 মনে হচ্ছে, 67 এত হচ্ছে তোমার মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, এরপরে কি দিয়েছে দেখো, আর একটা অঙ্ক দিয়েছে চার্লসের সূত্র অনুসারে, তোমার নোটের মধ্যে দেওয়া রয়েছে, তুমি অঙ্কগুলো পড়বে। এরপরে দেখো অ্যাভোগাড্রোর প্রকল্পতে চলে যাও। দেখো এখানে অ্যাভোগাড্রো প্রকল্প বা সূত্র কি বলছে। এই সূত্রতে আমরা কি জানি, একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান থাকে, তাই তো? কি অ্যাভোগাড্রো প্রকল্পটা কি, একই চাপ ও উষ্ণতায়, মানে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান থাকে, এটাই কি অ্যাভোগাড্রো প্রকল্প। তার মানে আমরা এর যদি ডেরিভেশনে যাই, কি লিখছি, যে মনে করি এর গাণিতিক যেটা আসবে, মনে করি পি চাপে, মানে চাপটা কি নিচ্ছি, যে পি নিচ্ছি, একই চাপ বলেছে, চাপ হচ্ছে পি আর উষ্ণতা হচ্ছে তোমার টি ধরে নিলাম। তার মানে চাপ ও উষ্ণতাটা কি থাকছে, স্থির থাকছে। এন মোল কোনো গ্যাসের আয়তন কত হবে, গ্যাসের আয়তন, এন মোল কোনো গ্যাসের আয়তন আমি এখানে ভি ধরে নিলাম। এবার অ্যাভোগাড্রো সূত্র অনুসারে কি হবে, যে এখানে লিখবে অ্যাভোগাড্রো
সূত্র অনুসারে কি দাঁড়াচ্ছে, সূত্র অনুসারে v প্রপোর্শনাল টু n, তাই তো? যে যখন p and t টা কি থাকছে, তোমার কনস্ট্যান্ট থাকছে, তার মানে আমরা এটাকেই লিখছি v ইকুয়ালস টু kn, মানে v বাই n ইকুয়ালস টু তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে নাম্বার অফ মোলস, মানে মোল যদি চেঞ্জ হয় তাহলে আয়তনটা চেঞ্জ হবে, তাই তো? তার মানে আমি ফর্মুলাটা কিরকম লিখতে পারি, v1 বাই n1 ইকুয়ালস টু v2 বাই n2, এটা বলতে পারি অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে। তো এটা গেল অ্যাভোগাড্রো সূত্রটা। এরপরে বলছে অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র কেন বলা হয়, বলছে অ্যাভোগাড্রো প্রকল্প সরাসরি পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় না, কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বা ডাল্টনের পরানুপাত বা আরো অনেক সূত্র সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। এমন কিছু আজ অবধি প্রমাণিত হয়নি যার দ্বারা বোঝায় যে অ্যাভোগাড্রো প্রকল্পটি ভুল। এছাড়া এই প্রকল্প থেকে প্রাপ্ত সিদ্ধান্তগুলি অভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। এইসব কারণে অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্রর মর্যাদা দেওয়া হয়েছে, যদি 1 নম্বরের কোশ্চেনে আসে। এরপরে কি বলছে দেখো, অ্যাভোগাড্রো প্রকল্পের গুরুত্ব বা অবদান। অ্যাভোগাড্রো প্রকল্পের গুরুত্ব কি বলছে, বলছে অ্যাভোগাড্রো প্রকল্পই প্রথম অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য করা যায় এই প্রকল্প থেকে। অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা যায়। অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে ডাল্টনের পরমাণুবাদ এবং গেলুসাকের সূত্রের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। এই প্রকল্প থেকে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য গ্যাসের মৌলের পরমাণু যে দ্বিপরমাণু, এটাও তোমার বলা যায়, মানে হচ্ছে দ্বিপরমাণু এটা বলা যায়। তারপর বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় গ্যাসের আণবিক আয়তন 22.4 লিটার হয়। আর অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণয় করা যায়। এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য গ্যাসের মৌলের অণু দ্বিপরমাণু, মানে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য মৌল, নিষ্ক্রিয় গ্যাস কি কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তো এই গ্যাসগুলো ছাড়া বাকি যে গ্যাসের অণুগুলো আছে সেগুলো হচ্ছে দ্বিপরমাণু, যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন। গ্যাস যখন হচ্ছে, মানে ম্যাক্সিমাম গ্যাস দেখো নন মেটাল, মানে অধাতু। তার মানে গ্যাস কি, তোমাকে আয়নীয় বন্ধনে বলেছি যে গ্যাস ফর্ম হতে গেলে, মানে কোনো অণু ফর্ম হতে গেলে কি হতে হয়, তোমার সমযোজী বন্ধন হতে হয়, তড়িৎযোজী বন্ধন না। কিন্তু সমযোজী বন্ধন হতে গেলে তোমার অণু ফর্ম করতে গেলে 2খানা পরমাণু লাগে। তাহলে সমস্ত গ্যাসের অণুগুলো কি হয়ে যাচ্ছে, তোমার দ্বিপরমাণু হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া। নিষ্ক্রিয় গ্যাস কি কি রয়েছে, তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এই গ্যাসগুলো বাদ দিয়ে বাকি যে গ্যাসগুলো আছে সমস্ত গ্যাসই হচ্ছে তোমার দ্বিপরমাণু। তুমি যেটা বললে জিঙ্ক, সোডিয়াম, এগুলো পরমাণু আছে, কিন্তু এগুলো তো গ্যাস না। গ্যাসীয় অবস্থাতে, মানে সাধারণ উষ্ণতাতে যেটা গ্যাস অবস্থায় থাকছে তারা হচ্ছে তোমার দ্বিপরমাণু। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? এর পরের পয়েন্ট কি বলছে, যে মোলার আয়তন, যে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল যে পরিমাণ, না, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক বা যৌগিক আয়তনকে, মানে গ্যাসীয় পদার্থ মানে কি দাঁড়াচ্ছে, মৌলিক বা যৌগিক আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। তার মানে মোলার আয়তনের মান হচ্ছে 22.4 লিটার বা 22.4 লিটার পার মোল, মানে 22.4 লিটার পার মোল। আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা কি বলছে এখানে, বলছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলির সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তন সরল অনুপাতে থাকে। যেমন ধরো H2 প্লাস Cl2, এটা রিঅ্যাক্ট করলে কি হচ্ছে তোমার 2HCl। এগুলো সবই কি আছে, গ্যাসীয় অবস্থায় আছে, সবকটাই কি আছে, তোমার গ্যাসীয় অবস্থাতে আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আয়তন, মানে কোফিসিয়েন্ট অনুসারে এটাও হচ্ছে তোমার 1 আয়তন, এখানটা 2 আয়তন হচ্ছে। তার মানে আমাকে বলছে এটা 1:2 হচ্ছে, মানে সরল অনুপাত হচ্ছে। এখানে দেখো বলেছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলির সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তন সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থের পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। মানে রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টের যেটা আয়তনের যে অনুপাত, মানে ভলিউমের যে অনুপাত হবে সেটা হবে তোমার সরল। সেটাই হচ্ছে তোমার গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, এটা পরীক্ষায় আসে। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT প্রুফ। আমরা দেখো চার্লসের সূত্র অনুসারে কি পেয়েছি,
দেখো আমি এক এক করে লিখছি। দেখো বয়েলের সূত্র অনুসারে পেয়েছি, বয়েলের সূত্র অনুসারে এসেছে তোমার পিভি মানে ভি প্রপোর্শনাল টু 1/p পেয়েছি। আর চার্লসের সূত্র অনুসারে কি পেয়েছি? চার্লসের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু টি পেয়েছি। আর অ্যাভোগাড্রো সূত্র অনুসারে কি পেয়েছি? অ্যাভোগাড্রো সূত্র অনুসারে পেয়েছি তোমার ভি প্রপোর্শনাল টু এন পেয়েছি। তার মানে আমরা সব কটাকে যদি কম্বাইন করে দিই তাহলে ভি প্রপোর্শনাল টু কি দাঁড়াচ্ছে তোমার টিএন বাই পি দাঁড়াচ্ছে। এবার এই জায়গায় ভি ইকুয়ালস টু কনস্ট্যান্টটাকে আর নিয়ে এলে তাহলে তোমার এইটা দাঁড়াচ্ছে। তার মানে আমার এখানে দাঁড়াচ্ছে পি ভি ইকুয়ালস টু এনআরটি। এটাই আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে আরটা কি গ্যাস ধ্রুবক বা হচ্ছে তোমার কনস্ট্যান্ট বলা হচ্ছে, তুমি এখানে গ্যাস ধ্রুবক বললে না, তাই তো? আর এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আর এর ভ্যালু গুলো তোমাকে মনে রাখতে হবে। এইটা গেল তোমার আদর্শ গ্যাসের সমীকরণ প্রমাণ, মানে বয়েল সূত্র অনুসারে এটা, চার্লসের সূত্র অনুসারে এটা, অ্যাভোগাড্রো সূত্র অনুসারে এইটা, তিনটেকে কম্বাইন করে দাও তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি প্রুভ হয়ে গেল, হ্যাঁ কি না? সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত, মানে মাত্রীয় সংকেত কি হবে দেখো, আমরা এখানে কি পড়লাম? পিভি ইকুয়ালস টু এনআরটি পেলাম। আমার গ্যাস ধ্রুবক মানে আর এর মান ক্যালকুলেট করতে বলছে, তার মানে আর ইকুয়ালস টু মানে এখানে কি দাঁড়াচ্ছে তোমার পিভি বাই এনটি, এটা দাঁড়াচ্ছে। এবার দেখো প্রেসার ভলিউম এদের মাত্রীয় সংকেত লিখলে কি দাঁড়াবে? প্রেসার আর ভলিউমের প্রেসারের কি হয়ে যায় তোমার এম এল ইনভার্স, আর কি হয় টি টু ইনভার্স হয়। এটা চাপের মাত্রীয় সংকেত যেটা ইনটু ভলিউমের মাত্রীয় সংকেত ভি কিউ হয়ে যায়, হ্যাঁ কি না? মানে লিটার কিউব। আমরা এখানে কি লিখবো? এল কিউ। আর হচ্ছে এন এরটা হয়ে যাবে তোমার এনই রাখো, এটা অ্যাভোগাড্রো নাম্বার যেটা। আর টেম্পারেচারটা কি হয়ে যায়? কেলভিন। তার মানে আমরা ওইটাকে কি লিখবো? থিটা লিখবো। টেম্পারেচারটা তোমার এরকম ক্যাপিটাল থিটা লিখবে, ঠিক আছে? তার মানে আমার এইটাকে দাঁড়াচ্ছে এম এল ইনভার্স টি টু ইনভার্স এল কিউ কেটে গেলে, না না কি এখানে কিছু কাটবে না, এল কিউ টেম্পারেচারটা থিটা, না এলটা এখানে একটা কাটছে, তার মানে এটা এল স্কোয়ার হয়ে যাবে। এখানে এই যে এলটা কাটছে বুঝতে পারছো? এখানটা মাইনাস এল টু দি পাওয়ার -1 আছে আর এল কিউব আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু এল স্কোয়ার, এই টি টুটা -2 এন ইনভার্স আর ক্যাপিটাল থিটা ইনভার্স, এটা হচ্ছে মাত্রীয় সংকেত। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার আর এর মান নির্ণয়। আর এর মান নির্ণয় করতে গেলে আমরা কি জানি যে এসটিপি তে, মানে যেটা তোমাকে লিখতে হবে যে এসটিপি তে এন মোল গ্যাসের সংকেত কি হবে? গ্যাসীয় সমীকরণ। আমি এখানে এটাকে P0 V0 ইকুয়ালস টু এন আর T0 লিখলাম, মানে আমি সব কি বলছি এন মোল আদর্শ গ্যাসের জন্য লিখছি। এখানে P0 T0 V0 এগুলো কি আছে? প্রমাণ চাপ, উষ্ণতা ও প্রমাণ আয়তন। তার মানে আমরা এখানে কি জানি? এখানে এটা এন হচ্ছে তোমার এন মোল গ্যাস, আর P0 V0 এগুলো কি হয়ে যাচ্ছে তোমার প্রমাণ চাপ, প্রমাণ উষ্ণতা ও প্রমাণ আয়তন। তাহলে প্রমাণ চাপ আমরা P0 ইকুয়ালস টু কি জানি? 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ মানে আমরা কি লিখবো? 76 মানে হচ্ছে তোমার এইটা, এটা আগেও দেখিয়েছিলাম 13.6 ইন্টু তোমার আয়তনটা হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? তার মানে আমরা এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো? এটাকে এখানে রেখে দাও P0টা। আর প্রমাণ ভলিউম কত? এটা গেল প্রমাণ চাপ, প্রমাণ চাপটা এটা হলো
প্রমাণ চাপ, আর প্রমাণ আয়তন কত হবে? প্রমাণ আয়তন V0 ইকুয়ালস টু 22,400 ml, মানে 22.4 লিটার যেটা আমরা লিখছিলাম সেটাই আমরা এখানে 22,400 ml বা সিসি লিখতে পারো, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আর n ইকুয়ালস টু কত? তোমার 1 মোল, 1 মোল লিখলাম। আর T0 টা মানে প্রমাণ উষ্ণতা কত হবে? প্রমাণ উষ্ণতা T0 ইকুয়ালস টু 273 কেলভিন। মানে দেখো আমরা সবকটা ভ্যালু পেয়ে গেলাম, মানে আমি লিখে ফেললাম যেগুলো জানি। এবার আমাকে কোনটা ক্যালকুলেট করতে হবে? আরটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আর ইকুয়ালস টু এখানে কি দাঁড়াচ্ছে? P0 বাই ইন্টু V0 বাই n ইন্টু T0। তার মানে আমি সবকটা ভ্যালু পুট করলে কি দাঁড়াচ্ছে? 76 ইন্টু 13.6 ইন্টু 980 ইন্টু V0 টা হচ্ছে তোমার 22,400 বাই তোমার দাঁড়াচ্ছে এটা nটা 1, T0 টা হয়ে যাচ্ছে 273। এটা টোটালটা ক্যালকুলেট করলে তোমার আসবে 8.31 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার মোল, 7 আর্ক পার মোল পার কেলভিন। ঠিক আছে, পার কেলভিন। এটা কিসে যাচ্ছে? তোমার আর্গে হচ্ছে, এটাকে জুলে নিয়ে গেলে 8.31 মানে 10 টু দি পাওয়ার 7 আর্গ ইকুয়ালস টু কি হয়ে যায়? জুল হয়ে যায়। তার মানে এত জুল পার মোল পার কেলভিন। এটা হয়ে যাচ্ছে আর এর একটা ভ্যালু এলো। আর এর আরো ভ্যালু আছে, লিটার এটিএম এ আছে, এটা গেল জুলেতে। আমি লিটার এটিএম এরটাও দেখি বলে দিচ্ছি। যদি 10 টু দি পাওয়ার এটা আর জুলেতে গেল, এরপরে লিটার এটিএম এ হলে মানে আমি এটাকে কিসে বললাম? জুলে বললাম। এবার আমরা এটাকে লিটার এটিএম এ যদি বলি, মানে লিটার এটিএম এ আমরা ভলিউম V0 টাকে লিখবো 22.4 লিটার, টেম্পারেচার T0 টা কত লিখবো? এখানে 273 লিখবো, 273 কেলভিন। আর P0 টা কত হবে? P0 আমরা যেহেতু লিটার এটিএম বলছি তার মানে 1 এটিএম হবে। আগেরটা ছিল তোমার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এখানে হবে 1 এটিএম। তার মানে আর এনটা কি হয়ে যাবে? 1 মোল। তার মানে আমার আর ইকুয়ালস টু কি লিখবো? PV বাই NT। তার মানে আমার এখানে ভ্যালু পুট করলে এখানে P0 এটা T0 করে দাও। তার মানে আমার এখানে P0 টা হয়ে যাচ্ছে 1 আর V0 টা হয়ে যাচ্ছে 22.4 লিটার আর এনটা হয়ে যাচ্ছে 1 আর T0 টা হয়ে যাচ্ছে 273। এইটাকে ক্যালকুলেট করলে তোমার ভ্যালু আসবে 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল। ঠিক আছে, লিটার এটিএম পার কেলভিন পার মোল। তার মানে এইটা হচ্ছে লিটার এটিএম এ ভ্যালু। একটা গেল তোমার জুলে গেল, একটা আর্গে গেল, আর একটা লিটার এটিএম এ গেল, আর একটা হয় তোমার কিলো ক্যালোরিতে হয়, যেটাকে ক্যালোরিতে বললে আর এর ভ্যালুটা তোমার 2 ধরা হয় বা 1.987। এটা ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ক্যালোরিতে থাকে আর কি। ঠিক আছে, 2 ধরলেই অনেক সময় হয়ে যায় ক্যালোরিতে। তার মানে আর এর ভ্যালুটা কি দাঁড়ালো? তিনখানা ভ্যালু আসছে। একটা 8.31 যেটা জুলেতে বলা হচ্ছে, 0.821 যেটা লিটার এটিএম এ বলা হচ্ছে, আর একটা 1.987 যেটাকে ক্যালোরিতে বলা হচ্ছে, বা অনেক সময় ওটাকে অ্যাপ্রক্স 2 ও ধরা হয়। 2 ক্যালোরি মানে ক্যালোরিতে কনভার্ট করলে আর এর ভ্যালুটা। মানে বলছে এখানে দেখো অঙ্কটার যেই আগের দিনে যেটা বয়েল সূত্র চাল সূত্র বলেছিলাম তার উপর বেস করেই হবে। ঠিক আছে, আগে দেখো যে মানে কোন ফর্মুলাটা আগে ইউজ হবে। ঠিক আছে, তো সেই অনুসারে যদি দেখি এনটিপি তে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে, এবার বলো চার্লস ল আর বয়েলস ল এতে কোনটা স্থির থাকে? চার্লস ল এতে প্রেসারটা স্থির থাকে আর বয়েলস লতে টেম্পারেচারটা ফিক্স মানে কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? মানে প্রথমেই চিন্তা ভাবনা করতে বলছি যে অঙ্ক করার আগে কোন ফর্মুলাটা দিয়ে যেতে পারে স্টেটমেন্টটা পড়ার পরে, যে যখনই উষ্ণতা স্থির বলছে তখন এটা বয়েল সূত্র অনুসারে যাবে। মানে চার্লসের সূত্র আর বয়েল সূত্রের মধ্যে কনস্ট্যান্ট কোনটা? চার্লসের ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে তোমার প্রেসারটা, আর বয়েলের ক্ষেত্রে টেম্পারেচারটা, আর দুটোতেই তোমার কি ভরটাও কনস্ট্যান্ট মানে ধ্রুবক থাকে। তার মানে আমরা
এখানে এনটিপি তে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ কত করলে তার আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। এখানে যে ভ্যালুগুলো বলেছে যে আমার প্রাথমিক চাপ, যেটাকে আমরা P1 দিচ্ছি, প্রাথমিক চাপ হচ্ছে তোমার, এর কত হবে প্রাথমিক চাপ, যেহেতু এনটিপি তে বলেছে তাহলে এনটিপি তে প্রাথমিক চাপ কত হবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাই তো। এনটিপি তে যেটা হয় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আর প্রাথমিক আয়তন কত হবে, প্রাথমিক আয়তন হবে আয়তন V1 ইকুয়ালস টু, এখানে আমরা VCC ধরে নিচ্ছি, কারণ এখানে বলছে যে চাপ কত করলে তার আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। তার মানে আমাকে চাপটা ক্যালকুলেট করতে হবে, সেই জন্য এখানে আয়তনটা কিছু বলে দেয়নি, যেহেতু কত টাইমস বলেছে মানে কত গুণ বলেছে, সেই জন্য আমরা ভি ধরে নিলাম। তার মানে এটা গেল প্রাথমিক আয়তনটা হয়ে গেল। উষ্ণতাটা স্থির দিয়াই রয়েছে, তাহলে অন্তিম চাপ কি হবে, অন্তিম চাপ P2 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেট করতে হবে। আর অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু হয়ে যাবে তোমার, এখানে লিখেছে আয়তনের 4 গুণ, মানে পূর্বের আয়তনের 4 গুণ হবে অন্তিম আয়তনটা, তার মানে এখানে আমি এখানে লিখবো 4V। তাহলে এরপর এখানে লিখবো বয়েলের সূত্র অনুসারে, যেহেতু হচ্ছে তোমার এইটা কনস্ট্যান্ট, উষ্ণতাটা কনস্ট্যান্ট, ভরটা কনস্ট্যান্ট, তার মানে আমি এখানে লিখবো P1 V1 ইকুয়ালস টু P2 V2, যেখানে তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে আর কোনটা থাকছে, ভরটা কনস্ট্যান্ট থাকছে, এমটা কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। তার মানে আমরা এখানে আমাকে ক্যালকুলেট করতে হবে P2 ইকুয়ালস টু আমরা লিখছি P1 V1 বাই V2। P1 টা হচ্ছে তোমার 76 সেন্টিমিটার, আর V1 টা এখানে V ধরা হয়েছে, আর V2 টা হচ্ছে তোমার কত 4V। তাহলে V কেটে যাচ্ছে এখানটা, তাহলে 76 দিয়ে 4 দিয়ে 76 কে ডিভাইড করলে কত হবে 90, হ্যাঁ কি না? দেখো তাহলে এত 19 সেন্টিমিটার অফ এইচ, তাহলে অঙ্কটা সোজা ছিল, হ্যাঁ কি না? এখানে কি বলেছে অঙ্কটা ভালো করে পড়ো। -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন। ফার্স্ট লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি যে এটা হচ্ছে তোমার প্রাথমিক উষ্ণতা, বলছে প্রাথমিক উষ্ণতা তোমার T1 ইকুয়ালস টু -3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে করলে 273 - 3 মানে 270 কেলভিন, তোমার ফার্স্ট লাইন থেকে হয়ে গেল। আর গ্যাসের প্রাথমিক আয়তন যেটা বলছে তোমার V1 ইকুয়ালস টু তোমার হয়ে যাচ্ছে এখানে 750 সিসি। হলো, গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করাতে তার আয়তন হলো 1 লিটার। সমান চাপ মানে এখানে চাপটা স্থির, তার মানে তোমার মাথার মধ্যে ঘুরবে কি, তাহলে এটা যেহেতু চাপ স্থির, তার মানে কোন সূত্র যাবে, চার্লসের সূত্র, ঠিক আছে। তার মানে আমরা এখানে লিখবো চাপ যেহেতু স্থির আছে, তাহলে অন্তিম আয়তন কত দাঁড়াচ্ছে, অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 1 লিটার। 1 লিটার মানে কত সিসি হবে, 1 লিটার মানে কত সিসি হবে, 1 লিটারটা আমরা, হ্যাঁ এটা সেন্টিমিটার কিউবে করলে 1000 সিসি, তাই তো। সেন্টিমিটার কিউবে করছো মানে সিসি মানে সেন্টিমিটার কিউব, তার মানে আমার এখানে 1 লিটার ইকুয়ালস টু 1000 সিসি হলো। তাহলে অন্তিম উষ্ণতা কত হবে, যেটাকে আমরা T2 বলছি, এটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। যেহেতু কি স্থির রয়েছে, চাপ স্থির রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো চার্লসের সূত্র অনুসারে তোমার V1 বাই কি হয় ফর্মুলা, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, যেখানে পিটা এন্ড এমটা কি থাকছে কনস্ট্যান্ট, ভরটা কনস্ট্যান্ট থাকছে, এটা লিখতে হবে এরকম।
আমাকে T2 টা ক্যালকুলেট করতে হবে, তাহলে T2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার V2 T1 বাই V1। এবারে ভ্যালু পুট করো, এখানে যদি ভ্যালু পুট করো V2 হচ্ছে তোমার 1000 সিসি, আর T1 হয়ে যাচ্ছে তোমার 270 কেলভিন, আর V1 হয়ে যাচ্ছে তোমার 750। এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো, 270, তার মানে আমার এখানে 0 0 কাটলো, 25 দিয়ে কাটলে এটা 3, এখানে এটা 25 দিয়ে কাটলে 40, আর এটা 3 দিয়ে কাটলে এটা 9। তার মানে 40 ইন্টু 9 হচ্ছে কত, হচ্ছে 40 ইন্টু তোমার 9, তার মানে 360 হয়ে যাচ্ছে। অ্যান্সার কত হচ্ছে তোমার 360 কেলভিন, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে অঙ্কটা সোজাই ছিল কিন্তু। তাহলে আর একটা অঙ্ক করো দেখি। এটা এটা আগে আগে কি দেওয়া আছে দেখো, ওরকম P1 V1 করে লেখো। এখানে কি দেওয়া আছে আগে ফার্স্ট যেমন ভাবে বলছি সেরকম ভাবে ভাবো না, যে 750 মিলিমিটার অফ এইচজি চাপে, তার মানে প্রাথমিক চাপ এটাই হবে। তাহলে প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু হচ্ছে 760 মিলিমিটার অফ এইচ, আর উষ্ণতা বলেছে কত, প্রাথমিক এটা চাপ গেল, প্রাথমিক উষ্ণতা হচ্ছে তোমার, দেখো এখানে বলেছে প্রাথমিক উষ্ণতা গেল, প্রাথমিক উষ্ণতা তুমি কি লিখছো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T1 টা, তার মানে হচ্ছে 273 কেলভিন। তারপরে বলছে যে গ্যাসের আয়তন, কিছু পরিমাণ গ্যাসের আয়তন, তার মানে প্রাথমিক আয়তন হয়ে যাচ্ছে V1 ইকুয়ালস টু 300 সিসি হয়ে গেল। বলছে ওই চাপে, তার মানে এইটাই হয়ে যাচ্ছে তোমার P2, মানে চাপটা তোমার কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। তার মানে তুমি কি বুঝে গেলে যে এটা চার্লসের সূত্র অনুসারে হবে, যেহেতু ওই চাপে বলছে মানে চাপটা স্থির, মানে চার্লসের সূত্র প্রয়োগ হবে। তার মানে এরপরে অন্তিম উষ্ণতা তাহলে কত হচ্ছে 546 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটার সঙ্গে 273 অ্যাড করলে কত হচ্ছে, এটা কত হয়েছে 546 এর সঙ্গে 273 অ্যাড করলে 819 কেলভিন, 819 কেলভিন। তাহলে অন্তিম আয়তনটা কত হবে, অন্তিম আয়তনটাই ক্যালকুলেট করতে হবে। V2 ইকুয়ালস টু, এটা T2 টা ছিল, তাহলে V2 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, তার মানে এখানে লিখবে চার্লসের সূত্র অনুসারে তোমার V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। আমাকে ক্যালকুলেট কি করতে হবে, V2 টা ক্যালকুলেট করতে হবে। তার মানে V2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে V1 T2 বাই T1। V1 টা এখানে কত হচ্ছে তোমার 300, আর T2 টা হচ্ছে কত তোমার 819 বাই T1 টা হয়ে যাচ্ছে 273। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে তোমার দেখো এইটা 3 টাইমস হয়ে যাচ্ছে, তাই তো? এটা কাটলে তোমার এটা 3 হচ্ছে, তার মানে 300 ইন্টু 3 ইকুয়ালস টু 900 সিসি হয়ে যাচ্ছে। হলো? তাহলে অঙ্ক করতে পারবে তো? গ্যাসের প্রপার্টিতে চলে যাব, যে আমরা আদর্শ গ্যাস বলতে কি বুঝি, যেটা PV ইকুয়ালস টু nRT সূত্র মেনে চলবে, সেটাই হয়ে যাবে কি আদর্শ গ্যাস। বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো কিছু গ্যাসই নেই, ঠিক আছে? এটা মাথায় রাখবে কিন্তু। মানে আদর্শ গ্যাস মানে তোমাকে যদি জিজ্ঞেস করে তখন আদর্শ গ্যাস কি, তোমাকে বলতে হবে যে যেটি PV ইকুয়ালস টু nRT সমীকরণ বা সূত্রটি মেনে চলে, সেইটা হচ্ছে তোমার, যেই গ্যাস মেনে চলে সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস, যে গ্যাস মেনে চলে না সেটা হচ্ছে তোমার বাস্তব গ্যাস। আর
বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো কিছু গ্যাস নেই। তার মানে আমরা এখানে কি বলছি, যে যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই বয়েল সূত্র আর চার্লসের সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে। তার মানে যারা চার্লসের সূত্র মেনে চলছে বা বয়েলের সূত্র মেনে চলছে, এক কথায় ওই জন্য আমি কি বললাম, যেটা পিভি ইকুয়ালস টু এনআরটি আদর্শ গ্যাস মানে সমীকরণটা মেনে চলে তাকেই আমরা কি বলছি, আদর্শ গ্যাস বলছি। আর বাস্তব গ্যাস যারা মেনে চলে না, বুঝতে পারলে? তার মানে আদর্শ গ্যাসে কি থাকছে তোমার, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে যদি পার্থক্য জিজ্ঞেস করে তুমি কি বলবে? তার মানে একটা মেনে চলে পিভি ইকুয়ালস টু এনআরটি আর একটা মেনে চলে না। আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন অগ্রাহ্য মানে ধরা হয় না, আর বাস্তব গ্যাসের অণুগুলোর আয়তন ক্ষুদ্র হলেও তা ধরা হয়। আর আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আছে। আদর্শ গ্যাসের অণুগুলোর শক্তি বলতে শুধুমাত্র গতিশক্তিকে বোঝায়, আর বাস্তব গ্যাসের শক্তি বলতে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোকেই বোঝায়, মানে সমষ্টিকেই বোঝায়। মানে আদর্শ গ্যাসের শক্তি শুধু তোমার গতিশক্তিকে বোঝায়, আর বাস্তব গ্যাসের শক্তি বলতে তোমার শুধু গতিশক্তি আর স্থিতিশক্তি মানে দুটো যোগফলকেই বোঝায়, মানে দুটো সমষ্টিকে একসঙ্গে টোটাল শক্তি বলা হয়। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? যে দুটোর মধ্যে পার্থক্য তোমাকে যদি জিজ্ঞেস করে। এরপরে আসছে দেখো আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়। এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক কোশ্চেনও জিজ্ঞেস করে, কারণ অনেক শর্ট কোশ্চেনের অ্যান্সার এখান থেকে হয়ে যাবে। কি বলছে, যে সকল গ্যাসই বহু সংখ্যক অণুর সমষ্টি, যেটা অ্যাভোগাড্রো প্রকল্প। যে অ্যাভোগাড্রো প্রকল্পতে আমরা কি বলেছিলাম, যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। ভালো করে একবার রিড করে দেখবে, বুঝতে পারবে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। ঠিক আছে, দেখবে দন্তস্বটাকে বারবার রিপিট করা হচ্ছে। একই বা সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। ঠিক আছে, ওটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রো প্রকল্প, মানে সকল গ্যাসই বহু সংখ্যক অণুর সমষ্টি। একই গ্যাসের অণুগুলো একই রকম, বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের আলাদা। যেমন একই গ্যাসের অণুগুলো একই রকম বলতে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড যদি গ্যাস বলে তার মানে ওখানে CO2 থাকবে, আবার অক্সিজেন গ্যাস যদি বলা হয় তার মানে সেখানে O2 থাকবে। এবার যদি ধরো কোনো এয়ার বলা হয়, বায়ু মিক্সচার বলা হয়, সেখানে অনেকগুলো গ্যাস রয়েছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, বলছে সেই জন্য বলছে ভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পর ভিন্ন হয়। আবার গ্যাসের অণুগুলোর বিন্দু ভর অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় অণুগুলোর আয়তন নগণ্য, মানে পাত্রের যেইটা আয়তন আর গ্যাসের অণুগুলোর আয়তন খুবই কম, মানে সেই জন্য ইগনোর করে দেওয়া হচ্ছে। সেই তারপরে বলছে যতক্ষণ না গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় ততক্ষণ অণুগুলো সরলরেখায় সমদ্রুতিতে গতিশীল থাকে। ধাক্কা খাওয়া গ্যাসের অণুগুলোর গতি সম্পূর্ণ বিশৃঙ্খল, মানে ধরো কোনো গ্যাস অণুকে তুমি ছেড়ে দিয়েছো, দেখবে বাড়িতে যদি তোমার একদম পাখা টাকা না চলে, ধরো তুমি ধূপ জ্বালালে দেখবে যে যে গ্যাসটা বেরোচ্ছে গ্যাসটা উপরের দিকেই যাচ্ছে। এবার ধরো তুমি কোনো ফু দিলে বা পাখা চালালে দেখবে গ্যাসের অণুগুলো এলোমেলো হয়ে গেল, কিন্তু যতক্ষণ না ওই গ্যাসের অণুগুলোকে কোনো কিছু ডিস্টার্ব হচ্ছে ততক্ষণ উপর দিকেই উঠছে। এবার ধরো তুমি সেম একইভাবে চিন্তা করো, কোনো কন্টেনারের মধ্যে গ্যাস রয়েছে, এবার গ্যাসটা যদি পাত্রের দেওয়ালে ধাক্কা না খায় গ্যাসের অণুগুলো, তাহলে তোমার কি হবে, অণুগুলো সরল রেখায় চলতে থাকবে। কি বলছে, এই যে যতক্ষণ না গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা না খায় অণুগুলো সরল রেখায় সমদ্রুতিতে গতিশীল থাকে। এটা একটা কোশ্চেন, কিন্তু ধাক্কা খাওয়া গ্যাসের অণুগুলোর গতি হয় সম্পূর্ণ বিশৃঙ্খল। কোন একটি ধাক্কার পূর্বে ও পরে অণুগুলোর মোট রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে। এই লাইনটাও একটা কোশ্চেন, বলছে ধাক্কা খাওয়ার পূর্বে অণুগুলোর মোট রৈখিক ভরবেগ, কারণ গ্যাস যেহেতু তার ভরও আছে বেগও রয়েছে, তার মানে রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে আগে ও পরে। গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, অর্থাৎ গ্যাসের অণুগুলো কোনো স্থিতিশক্তি নেই, সম্পূর্ণই গতিশক্তি। একটু আগে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের পার্থক্যতে বলছিলাম যে আদর্শ গ্যাসের শক্তি বলতে শুধু গতিশক্তিকে বোঝায়, আর বাস্তব গ্যাসের শক্তি বলতে স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টিকে বোঝায়।
এটা আগেই বলেছিলাম। তো আদর্শ গ্যাসে যে বলছে যে শুধু শক্তি বলতে কি বুঝবে, সেখানে শুধু গতিশক্তি রয়েছে, মানে কাইনেটিক এনার্জি রয়েছে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এনার্জি বলতে মানে শক্তি বলতে সেখানে কাইনেটিক এনার্জিও রয়েছে, পোটেনশিয়াল এনার্জিও রয়েছে, মানে গতিশক্তিও রয়েছে, স্থিতিশক্তিও রয়েছে। তো সেই জন্যই এই লাইনটাও ইম্পর্টেন্ট। কিন্তু গ্যাসের অণুগুলোর মধ্যে নিজেদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, অর্থাৎ গ্যাসের অণুগুলোর কোনো স্থিতিশক্তি নেই, সম্পূর্ণ শক্তিই গতিশক্তি। গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, এদের বেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। এই লাইনটাও একটা কোশ্চেন, যে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল বা গ্যাসের অণুগুলোর বেগ এর রেঞ্জ কত, 0 থেকে অসীম পর্যন্ত। ঠিক আছে, মানে যেই বেগের মান হবে তোমার 0 থেকে অসীম পর্যন্ত, এগুলো সবকটাই এক একটা কোশ্চেন। কিন্তু গ্যাসের যে পাত্রে আছে সেই পাত্রে সর্বোচ্চ উষ্ণতা স্থির রাখলে যে কোনো স্থানে একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকবে। তার মানে এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। একবার এই প্রত্যেকটা পয়েন্ট একবার রিড করো, কোন লাইনটা বুঝতে পারছো না আমাকে বলো। দেখো এরপরে কি বলছে, গ্যাসীয় গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের চাপ। বলছে যে মনে করি একটি আবদ্ধ মানে এখানে কি বলছে দেখো, আমাকে কোনটা ব্যাখ্যা করতে বলছে, যে গ্যাসীয় গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের চাপ। মনে করি একটি আবদ্ধ পাত্রে কোনো গ্যাস আছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলো সর্বদা কি হবে, গতিশীল। একটু আগেই কি বলছিলাম, যে গ্যাস সর্বদা কি থাকে, গতিশীল, মানে তার সবসময় কোন শক্তিটা কাজ করে, গতিশক্তি কাজ করে। তার মানে আবদ্ধ পাত্রের মধ্যে তুমি যদি গ্যাস রাখো, তাহলে গ্যাসের অণুগুলো সর্বদা কি হবে, গতিশীল থাকবে। গতিশীল হলেই কি হবে, গ্যাসের আবদ্ধ পাত্রের দেওয়ালে কি হবে, গ্যাসের অণুগুলো কি হচ্ছে বল প্রয়োগ করবে। সেই জন্যই বলছে গতিশীল, এদের গতি এলোমেলো, এবং গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের মধ্যে সংঘর্ষ ঘটায়, মানে কলিশন হতে থাকে। যেহেতু গতিশীল, তো দেওয়াল এবং অণুগুলোর মধ্যে কি হতে থাকে, সংঘর্ষ হতে থাকে বা সংঘর্ষ ঘটে, এবং পাত্রের দেওয়ালে অণুগুলো সর্বদা ধাক্কা মারার ফলে পাত্রের দেওয়ালে একটি বল প্রযুক্ত হয়, এবং পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত ধাক্কাজনিত বলই হলো গ্যাসের চাপ। এবার গ্যাসের চাপ আগেও তোমাকে বলেছিলাম, গ্যাসীয় গতিতত্ত্ব অনুসারে গ্যাসের চাপ কিভাবে ব্যাখ্যা করবে, যে আমি একটি আবদ্ধ পাত্র নিয়েছি, ওর মধ্যে গ্যাস নিয়েছি, তাহলে গ্যাসের অণুগুলো সর্বদা আমরা কি জানি, গ্যাসীয় গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল। সর্বদা যেহেতু গতিশীল, তাই গ্যাসের অণুগুলো এবং পাত্রের দেওয়ালের মধ্যে কি হবে, সর্বদা কি হবে, সংঘর্ষ হবে। ওই সংঘর্ষ ঘটার ফলে পাত্রের দেওয়ালের ওপরে গ্যাসের অণুগুলো একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করবে, মানে ধাক্কাজনিত যে বল প্রয়োগ করছে, সেই বলটাই হয়ে যাচ্ছে তোমার গ্যাসের চাপ। বুঝতে পারলে না, বুঝতে পারলে না। এবার বলছে গ্যাসের মুক্ত পথ। গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়, পরপর দুটি ধাক্কার মাঝে একটি অণু সমবেগে যায়, এই পথকেই মুক্ত পথ বলা হয়। মানে এইটা গ্যাসের মুক্ত পথ কি, এটাই জিজ্ঞেস করবে, কি গ্যাসের মুক্ত পথ কি, তুমি কি বলবে, যে গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের মধ্যে কি হচ্ছে, ধাক্কা খাচ্ছে। তাহলে ধাক্কা খাওয়ার দুটি ধাক্কার মাঝের যেই মাঝপথের অণু সমবেগে যায়, মানে পরপর দুটি ধাক্কার মাঝের পথ একটি অণু সমবেগে যায়, ওই পথকেই মুক্ত পথ বলে। আর গড় মুক্ত পথ কি, পরপর দুটি আঘাত বা ধাক্কার মধ্যে গ্যাসের অণুর মধ্যে গড় দূরত্ব অতিক্রম করে, তাকে গড় মুক্ত পথ বলে। ঠিক আছে, মানে এগুলো ডেফিনেশন গুলোই আসবে, মানে গড় মুক্ত পথ কি আর গ্যাসের মুক্ত পথ কি। ঠিক আছে, এরপরে কি বলছে, গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন বলতে সিম্পলি দেখো, তোমার বাড়িতে তুমি যখন কোনো ধূপ জ্বালাচ্ছ, একটা কর্নারে ধূপটা রেখে দিলে কি হয়ে যাচ্ছে, যে কিছুক্ষণ পরে দেখছো যে টোটাল ঘরেতেই গ্যাসে ওই ধূপের যে স্মেলটা আছে, সেই স্মেলটা তোমার টোটাল ঘরেতে ছড়িয়ে যাচ্ছে। তার মানে গ্যাসের অণুগুলো টোটাল ঘরেতে ছড়িয়ে পড়ছে। তো এই যে প্রসেসটা হচ্ছে, সেটাই হচ্ছে গ্যাসের ব্যাপন। বলছে যে ধর্মের জন্য 2 বা ততোধিক গ্যাস বা হালকা ও ভারী যাই হোক না কেন, বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকে গ্যাসের ব্যাপন বলা হয়। যেমন যখন ধূপটা জ্বালাচ্ছ, মানে সেখান থেকে একটা গ্যাস বেরোচ্ছে, আর বায়ুও কি হচ্ছে, তোমার গ্যাস থাকছে। তার মানে বায়ু আর ধূপ থেকে নির্গত গ্যাস, ওদের মধ্যে কি হয়ে যাচ্ছে, সমসত্ব মিক্সিং হচ্ছে, সেই মিক্সিং এর ফলে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। বলছে যে ধর্মের জন্য 2 বা ততোধিক গ্যাস, এখানে 2 বা ততোধিক গ্যাস বলতে একটা হচ্ছে ধূপ থেকে নির্গত গ্যাস, আর বায়ু হচ্ছে একটা গ্যাস হচ্ছে, মানে এয়ার যেটা। তাহলে দুটো গ্যাস হয়ে যাচ্ছে।
এই দুটো গ্যাসের কোনো তোমাকে এখানে বাহ্যিক বল প্রয়োগ করতে হচ্ছে না, মানে যে মিক্স করার জন্য তুমি ফোর্স করছো, কোনো ফোর্স করছো না, মানে বাহ্যিক ফোর্স ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে বায়ুর সঙ্গে যে নির্গত ধূপের যে নির্গত গ্যাসটা আছে সেটা মিক্সড হয়ে যাচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে ব্যাপন। মানে তুমি গ্যাসের ব্যাপন বলতে ডেফিনেশনে কি লিখবে, যে যে ধর্মের জন্য গ্যাসের অণুগুলো, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে গ্যাসের ব্যাপন করে। আর কি বলবে, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক শক্তি ছাড়া বা বাহ্যিক সাহায্য ছাড়া গ্যাসের অণুগুলোর মধ্যে কি হয়, স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকেই বলা হচ্ছে গ্যাসের ব্যাপন। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? না আবার বলবো? মানে যেই এক্সাম্পলটা তোমাকে বললাম, যে ঘরের মধ্যে তুমি যদি ধূপ জ্বালাও, তাহলে ধূপ থেকে নির্গত যে গ্যাসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার একটা গ্যাস, আর একটা গ্যাস হচ্ছে তোমার এয়ার। তাহলে দুজনের মধ্যে যখন স্বতঃস্ফূর্তভাবে মিক্সিং হচ্ছে, তার ফলে গ্যাসের মধ্যে মানে ঘরের মধ্যে তোমার স্মেল ছড়িয়ে পড়ছে। এই প্রসেসটাই হচ্ছে তোমার গ্যাসের ব্যাপন। উদাহরণ যদি বলো, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকে গ্যাসের ব্যাপন বলা হয়। ঠিক আছে? এরপরে বলছে যে গ্যাসের ব্যাপনের ধর্মের প্রয়োগ। বলছে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে আলাদা ঘনত্বের গ্যাস মিশ্রণের মধ্যে থেকে উপাদান গ্যাসগুলিকে পৃথক করা যায়। আর তারপর গ্রাহামের ব্যাপন সূত্র ব্যবহার করে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, কারণ হচ্ছে কি বলে, বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক গুরুত্বের আণবিক ঘনত্ব আর ভরের নির্ণয় করা যায়। মানে গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে তোমার m ইকুয়ালস টু 2d, মানে আণবিক গুরুত্ব ফর্মুলাটা হয়ে যাচ্ছে তোমার আণবিক গুরুত্ব ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এইটা রিলেশনটা। তাহলে এখান থেকে তুমি বাষ্প ঘনত্ব ক্যালকুলেট করতে পারবে, ভরও ক্যালকুলেট করতে পারবে, বাষ্প ঘনত্ব। ঠিক আছে? কি বলছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব মানে m ইকুয়ালস টু, ফর্মুলাটা অ্যাকচুয়ালি এই ফরম্যাটে মনে রাখলে, m ইকুয়ালস টু 2d, আণবিক গুরুত্ব ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ঠিক আছে? তার মানে এরপরে খনিতে মার্স গ্যাসে উপস্থিতি জানান দেওয়ার জন্য বৈদ্যুতিক ঘন্টা ব্যবহার করা হয়, তাতে ব্যাপনের ধর্মকে কাজে লাগানো হয়। এই প্রয়োগগুলো তোমাকে মনে রাখতে হবে গ্যাসের মানে ব্যাপন সম্বন্ধে যদি জিজ্ঞেস করে। ঠিক আছে? মানে যে কোনো একটা বা দুটো মনে রাখলে তোমার কোশ্চেন জিজ্ঞেস করলে বলতে পারবে। তারপর বলছে যে কোনো গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতাকে উল্লেখ করতে হয় কেন, এই একটা কোশ্চেন। কিন্তু বলছে কোনো গ্যাসের আয়তন বলতে গেলে আমরা চাপ ও উষ্ণতাকে কেন লিখি, মানে কোন উষ্ণতায় আর কোন চাপেতে ওই গ্যাসটার আয়তন। কি বলছে দেখো, কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপ ও উষ্ণতা উভয় রাশির ওপরই নির্ভরশীল। কারণ বয়েল সূত্র অনুসারে আমরা কি জানি, P প্রপোর্শনাল টু 1/v, তাই তো? আর চার্লসের সূত্র অনুসারে কি, V প্রপোর্শনাল টু T, তাই তো? মানে প্রেসার যদি চেঞ্জ হয় ভলিউমও চেঞ্জ হবে, আবার ভলিউম চেঞ্জ হলে উষ্ণতারও চেঞ্জ হবে, বা উষ্ণতার চেঞ্জ হলে তোমার ভলিউমটা চেঞ্জ হবে। তো বলছে যে বয়েল সূত্র অনুসারে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে P প্রপোর্শনাল টু 1/v। আর চার্লসের সূত্র অনুসারে নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, এই যে V প্রপোর্শনাল টু T। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও উষ্ণতা কোনো একটির পরিবর্তন হলে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়। এই কারণে কোনো গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা বলা হয়। মানে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে ভলিউমটা কি হয়ে যায়, কমে যায়। কারণ বয়েলসের সূত্র অনুসারে কি দাঁড়াচ্ছে, চাপ হচ্ছে তোমার ভলিউমের ব্যস্তানুপাতিক, মানে আয়তনের ব্যস্তানুপাতিক। মানে চাপ বাড়ালে আয়তনটা কমবে, আবার চাপ কমালে আয়তনটা বাড়বে। যেমন ধরো কোল্ড ড্রিঙ্কস এর বোতল, ওখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে হাই প্রেসারে হচ্ছে তোমার কনডেন্স করে রাখা হয়েছে, মানে মিক্সড করে রাখা হয়েছে। আবার ধরো কোনো গ্যাস সিলিন্ডার, মানে যেটা এলপিজি গ্যাস, ওখানে দেখবে যে গ্যাসটা যেটা থাকে লিকুইড ফরম্যাটে থাকে, কারণ কি প্রেসার প্রয়োগ করে গ্যাসের ভলিউমটাকে কমানো হয়েছে। ঠিক আছে? তার মানে বয়েলসের সূত্র অনুসারে কি হচ্ছে, যে প্রেসার ইনক্রিজ করালে ভলিউমটা কি হবে, ডিক্রিজ করবে, আবার প্রেসার ডিক্রিজ করালে ভলিউমটা ইনক্রিজ করবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আবার চার্লসের সূত্র অনুসারে কি বলা হচ্ছে, যখন
ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে। চার্লসের সূত্র অনুসারে যখন প্রেসারটা কনস্ট্যান্ট রেখে দিচ্ছ, এবার টেম্পারেচার ইনক্রিজ করাচ্ছ, দেখো ভলিউম ইনক্রিজ করছে। দেখবে কোনো গ্যাস সিলিন্ডারে তুমি যদি গরম করতে যাও, মানে হিট করো, মানে টেম্পারেচার ইনক্রিজ করো, দেখবে গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট করছে। কখনো করতে যাবে না, কারণ কোনো গ্যাস সিলিন্ডারকে তুমি যদি আগুনের পাশে নিয়ে যাও, তার এই সেম কারণের জন্য গ্যাসের উষ্ণতা বৃদ্ধি হওয়ার ফলে গ্যাসের অণুগুলোর মধ্যে বিশৃঙ্খলা আরো বাড়বে, তার ফলে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কি জানি যে গ্যাসকে যদি তুমি হিট করো, মানে টেম্পারেচার ইনক্রিজ করো, তার ভলিউম ইনক্রিজ হবে চার্লসের সূত্র অনুসারে। যেহেতু তুমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছো, মানে প্রেসারটা যদি তুমি ওর সঙ্গে কনস্ট্যান্ট না রাখো, তাহলে কিন্তু কিছু হবে না। তো সেই জন্য দেখবে যে গ্যাস সিলিন্ডারের পাশে তোমার কোনো কিছু মানে টেম্পারেচার সবসময় লো রাখা হয়, কারণ টেম্পারেচার বেড়ে গেলে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করতে পারে। চার্লসের সূত্র অনুসারে কি জানি যে যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়, ভলিউম ইনক্রিজ হবে, আর টেম্পারেচার ডিক্রিজ করালে ভলিউমটা ডিক্রিজ হবে। দেখবে যখন অনেকক্ষণ ধরে রান্না করা হয় গ্যাস সিলিন্ডারের ওপরে, দেখবে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করে, দেখবে গ্যাস সিলিন্ডারের ওপরে দেখবে মোটা ভিজে কাপড় বা ভিজে চট বা কোনো থলি টাইপের, মানে চটের থলি টাইপের জড়িয়ে রাখা হয়েছে, কারণ গ্যাস সিলিন্ডারটাকে ঠান্ডা রাখার জন্য, মানে টেম্পারেচারটা কম রাখার জন্য। মানে ধরো অনেকক্ষণ ধরে, প্রায় ধরো 7-8 ঘন্টা ধরে যদি রান্না চলে, কারণ যেই এরিয়াতে, যেই অঞ্চলটাতে রান্না হচ্ছে বা যেই ঘরের ভেতর রান্না হচ্ছে, তার টেম্পারেচারও বেড়ে যাচ্ছে, তার সঙ্গে গ্যাস সিলিন্ডারেরও টেম্পারেচার বাড়ছে। তাই গ্যাস সিলিন্ডারের টেম্পারেচার কমানোর জন্য চারিদিকে কি থাকে, কোনো চটের বা মোটা থলি জড়িয়ে রাখা হয়, যাতে গ্যাস সিলিন্ডারের টেম্পারেচারটা না বাড়ে। বুঝতে পারলে? দেখবে এটা করে। তো হ্যাঁ, তার মানে তোমাকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে গ্যাসের আয়তন লেখার সময় চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন, তুমি কি বলবে? যে গ্যাসের চাপ উল্লেখ করা হয় তার কারণ বয়েল সূত্র অনুসারে গ্যাসের চাপ আয়তনের কি হয় ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট চাপ ও ভরে, মানে নির্দিষ্ট উষ্ণতায় আর নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, মানে চাপ ইনক্রিজ করালে আয়তনটা কি হবে, ডিক্রিজ করবে। চাপ হচ্ছে তোমার ডিক্রিজ করালে আয়তনটা ইনক্রিজ হবে। আবার চার্লসের সূত্র অনুসারে যখন তোমার প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে আর ভরটা কনস্ট্যান্ট থাকছে, আর টেম্পারেচার আর ভলিউম হচ্ছে তোমার সমানুপাতিক, মানে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, আর উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমবে। তো দুটো ক্ষেত্রে মানে কোনো একটা যদি চেঞ্জ হয়, প্রেসার চেঞ্জ হলে তখন কি হয়ে যাচ্ছে, বয়েল সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আবার উষ্ণতা চেঞ্জ হলে চার্লসের সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তার মানে যদি প্রেসার, ভলিউম, টেম্পারেচার এই তিনটের কোনো একটা চেঞ্জ হয়, কোনো একটা না কোনো সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেই অনুসারে আমাকে কি অল টাইম কি বলতে হয়, কি কোন উষ্ণতায় আর কোন চাপে হচ্ছে আয়তন বলার সময়। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এটা খুব ভালো কোশ্চেন কিন্তু বলে দিলাম। এরপরে দেখো যে গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব, এই মাত্রই বলছিলাম গ্যাসের আয়তন আর চাপ কি বলছে, যে আবদ্ধ গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়, কারণ বয়েল সূত্র অনুসারে কি জানি P proportional to 1/v। তার কারণ বলছে আবদ্ধ গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়, বাহ্যিক চাপ বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যবধান হ্রাস পায়, ফলে আয়তন কমে যায়। এবং আয়তন কমার জন্য দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে বা প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বৃদ্ধি পায়, গ্যাসের ফলে গ্যাসের চাপও বৃদ্ধি পায়, এবং বাহ্যিক চাপ এবং আভ্যন্তরীণ চাপ সমান ও বিপরীতমুখী হয়। একইভাবে বাহ্যিক চাপ হ্রাস করালে গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যবধান বৃদ্ধি পায়, ফলে আয়তন বাড়ে। আয়তন বাড়ার জন্য পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা হ্রাস পায়, ফলে গ্যাসের চাপও হ্রাস পায়। তাহলে বাহ্যিক চাপ, আভ্যন্তরীণ চাপ সমান ও বিপরীতমুখী। এইটা একটা ইম্পর্টেন্ট লাইন, যে হচ্ছে বাহ্যিক চাপ, গ্যাসের বাহ্যিক চাপ ও আভ্যন্তরীণ চাপ সমান ও বিপরীতমুখী। এই সমান ও বিপরীতমুখী কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই একটা কোশ্চেন গেল। তারপর বলছে যে গ্যাসের অণুগুলোর বেগ এবং গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব, মানে যেহেতু গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়ে যাচ্ছে, গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, তার ফলে আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে। তো কি বলছে যে কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। মানে ধরো কোনো কিছুকে হিট করলে কি হবে, যেমন ধরো তুমি বসে রয়েছো, তোমার পরিবেশটা হচ্ছে তোমার যেখানে বসে রয়েছো সেখানে দেখো পরিবেশটা গরম না, ঠান্ডাও না, গরমও না, খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি গরম না, মানে তুমি ওখানে থাকতে পারছো, মানে তুমি ওই জায়গায় মানে স্টেবল ভাবে থাকতে পারছো।
তার মানে এবার ধরো তোমাকে ওই জায়গার টেম্পারেচারটা বৃদ্ধি করা হলো, মানে ঘরের টেম্পারেচারটা বৃদ্ধি করা হলো, তুমি কিছুক্ষণ পরে দেখবে ঘরের মধ্যে থাকতে পারছো না। আবার ধরো এসি চালিয়ে খুব বেশি ঠান্ডা করে দেওয়া হলো, তাহলেও তুমি দেখো থাকতে পারছে না। তার মানে কি হচ্ছে যে এখানে কি বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর কি হচ্ছে, গতিশক্তিও বৃদ্ধি পাচ্ছে। তাহলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ অণুগুলোর গড় বেগ বৃদ্ধি পাওয়া, ফলে গ্যাসের অণুগুলো দেওয়ালে পূর্ব অপেক্ষা আরো জোরে ধাক্কা মারে, ফলে পাত্রের আয়তন বাড়তে না দেওয়া হলে দেওয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল বৃদ্ধি পায়, তাহলে চাপ বাড়তে থাকে। একইভাবে বলা যায় যে গ্যাসের উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলোর গড় বেগ এবং গ্যাসের চাপ কমে যায়। তোমাকে যদি এই কোশ্চেনটা বলে, তুমি যদি এই গতিশক্তির কথা না উল্লেখ করো, তোমাকে মার্কস দেবে না। তুমি চার্লসের সূত্র, বয়েলসের সূত্র যাই বলো না কেন, যে গ্যাসের অণুগুলোর বেগ এবং গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব কি, তুমি বললে যে কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, এই লাইনটা না লিখলে তোমাকে মার্কস দেবে না। ফলে হচ্ছে তোমার গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ হলো অণুগুলোর গড় বেগ বৃদ্ধি পাওয়া, ফলে গ্যাসের অণুগুলো দেওয়ালে পূর্বাপেক্ষা আরো জোরে ধাক্কা মারে। এখন পাত্রটির আয়তন বাড়তে না দেওয়া হলে তাহলে কি হবে, চাপটা বৃদ্ধি পাবে, কারণ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে গ্যাসের চাপ। তার মানে চাপটা বৃদ্ধি পায়, ফলে গ্যাসের চাপ বাড়ে। একইভাবে বলা যায় যে উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলোর গড় বেগ ও গ্যাসের চাপ কমে যায়। তার মানে বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে যদি আয়তনটা কনস্ট্যান্ট রাখা হয়, আর উষ্ণতা কমালে গতিশক্তি হ্রাস পাচ্ছে আর চাপও কমে যাচ্ছে। দেখো এই লাইনটাই বলা হয়েছে। এরপরে স্টেটমেন্ট কি বলছে যে গ্যাসের চাপ ও ব্যাপন ক্রিয়া মানে দুটো ঘটনা এখানে কি বলছে, গ্যাসের চাপ কি, গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ায়। গ্যাসের অণুগুলো দেওয়ালে ধাক্কা মারার জন্য দেওয়ালের ওপর একটি প্রযুক্ত বল হয়, গ্যাসের দেওয়ালের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই ওই হলো গ্যাসের চাপ, আগেই বলেছি। আর ব্যাপন ক্রিয়াও আগে বলেছি, দুই বা ততোধিক গ্যাস একই অন্যের মধ্যে নিজেদের মধ্যে মিশে যায়, এটি ব্যাপন। সুতরাং গ্যাসের চাপ ও ব্যাপন দুটি গ্যাসের অণুগুলোর গতিশীলতার জন্য ঘটে। মানে তোমাকে যদি বলে গ্যাসের অণুগুলোর গতিশীলতার প্রমাণ দাও, তোমাকে বলতে হবে তখন গ্যাসের চাপ আর ব্যাপন ক্রিয়া। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে, অতি নিম্ন চাপে ও অতি উচ্চ উষ্ণতায় যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে ব্যাখ্যা করো। মানে তোমাকে কোশ্চেনটা বলবে যে কোন কন্ডিশনে বা কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, তোমাকে তখন লিখতে হবে অতি নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়। মানে কোশ্চেনটা কি আবার বলছি শোনো ভালো করে, যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, তোমার উত্তর কি হবে উচ্চ উষ্ণতায় আর নিম্ন চাপে। কি লিখবে, আবার কোশ্চেনটা আবার শোনো ভালো করে, যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, তোমার উত্তর হবে উচ্চ নিম্ন চাপে, মানে যখন চাপটা খুব কম আর উষ্ণতাটা খুব বেশি, তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এক কথায় উচ্চ নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। বোঝা গেল না, বোঝা গেল না? মানে ফার্স্ট লাইনটা থেকে কোশ্চেনটার উত্তর হচ্ছে এইটা, তোমাকে এটাই মনে রাখতে হবে যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। মানে তুমি যদি এই লাইনটা না মনে রাখো, তাহলে তোমার বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে রিলেশন যেটা কি, যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন বিহেভ করবে মানে আচরণ করবে, তখন তোমাকে লেখাটা এইটা লিখতে হবে। এরপরে ব্যাখ্যাটা কি বলছে দেখো, এখানে বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো বাস্তব গ্যাসের ওপর চাপ যত কমা যায় এর আয়তন তত বাড়তে থাকে। মানে উষ্ণতা যখন কনস্ট্যান্ট, মানে এবং ভরটাও যখন কনস্ট্যান্ট থাকছে, তাহলে বাস্তব গ্যাসের ওপর চাপ যত কম হবে তার আয়তনটাও কি হয়ে যাবে, বাড়তে থাকবে। কারণ কি, আমরা বয়েল সূত্র অনুসারে কি জানি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে প্রেসার কমালে ভলিউমটা বাড়বে। তো সেটাই লেখা রয়েছে যে বাস্তব গ্যাসের উপর চাপ যত কমানো যায় এর আয়তন তত বাড়তে থাকে। আবার স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন বাস্তব গ্যাসের উষ্ণতা যত বাড়ানো হয় গ্যাসটির আয়তন তত বাড়তে থাকে। মানে চার্লসের সূত্র অনুসারে তোমার প্রেসারটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে, ভি প্রপোর্শনাল টু টি। মানে উষ্ণতা যত কমাচ্ছ আয়তনটা তত কি হয়ে যাচ্ছে, কমছে, আবার উষ্ণতা যত বাড়াচ্ছ আয়তনটা তত বাড়ছে। এখানে কি বলছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন বাস্তব গ্যাসের উষ্ণতা যত বাড়ানো হয় গ্যাসটির আয়তন তত বাড়তে থাকে। মানে চার্লসের প্রথমটা স্টেটমেন্টটা হচ্ছে বয়েল সূত্র অনুসারে পি প্রপোর্শনাল টু 1/v, আর একটা হচ্ছে তোমার ভি প্রপোর্শনাল টু টি। তার মানে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়
তাহলে আয়তনটা কি হয়ে যাচ্ছে, বাড়ছে। আবার উষ্ণতা যদি কমাতে থাকো তাহলে আয়তনটা কমতে থাকছে। তাহলে বলছে গ্যাসের আয়তন যত বাড়ে গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান তত বাড়ে, ফলে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মানও তত কমতে থাকে। মানে যত আয়তন বাড়াচ্ছ তাহলে অণুগুলোর মধ্যে ব্যবধান মানে দূরত্বটা বাড়তে থাকছে, মানে প্রেসারটা হ্রাস পাচ্ছে। তো হচ্ছে তোমার কি হচ্ছে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান তত কমতে থাকে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এই অণুগুলোর মধ্যে কোনো পারস্পরিক আকর্ষণ বল থাকে না। দেখো গ্যাসীয় গতিতত্ত্ব অনুসারে বলা হয়েছিল আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, মানে এটা আদর্শ গ্যাসে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে, মানে যেটা বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য বলেছিলাম, ঠিক আছে। তার মানে কি অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান, এই যে এখানে দেখো বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এদের অণুগুলোর মধ্যে কোনো পারস্পরিক আকর্ষণ বল থাকে না। এই যুক্তি যথাসম্ভব নিম্ন চাপে ও যথাসম্ভব উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস অনেকটাই আদর্শ গ্যাসের মতন আচরণ করে। তোমাকে এই এক্সাক্ট পয়েন্টটাকে এক্সপ্লেন করতে হবে যদি 2 নম্বরের কোশ্চেন দেয়। যদি 1 নম্বরের কোশ্চেন দেয় কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, তখন তোমাকে লিখতে হবে উচ্চ নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায়। উচ্চ নিম্ন চাপে বা সব থেকে ভালো নিম্ন চাপে উচ্চ উষ্ণতায়, এই লাইনটা মনে রাখা।